আজকের ক্লাস আলোচনা শুরু করছি বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ক্লাস ফ্রেজ অ্যান্ড ইটস আইডেন্টিফিকেশন। ফ্রেজ অ্যান্ড ইটস আইডেন্টিফিকেশন। ফ্রেজ অ্যান্ড ইটস আইডেন্টিফিকেশন। এখানে আমরা প্রথম টপিকটা রেখেছি ফ্রেজ কাকে বলে, কয়েকটি উদাহরণ দাও। এখানে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজের পার্থক্য নির্ণয় করো। সো এইখানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেটা হলো যে আপনি প্রথমে ওয়ার্ড চিনেন, তারপরে ফ্রেজ চিনেন, তারপরে ক্লজ চিনেন। তিনটার পার্থক্য বুঝতে পারলে সুবিধা। ওয়ার্ড তো আমরা হর হামেশাই বুঝে থাকি, এইটা কোনো সমস্যাই না। ওয়ার্ড খুব সহজেই বুঝে থাকি আমরা, ওয়ার্ড নিয়ে সমস্যা না। অ্যান আননন বেবি, এখানে 1 2 3, এখানে তিনটা ওয়ার্ড আছে, অর্থাৎ যেগুলো এক বা একাধিক বর্ণের সমন্বয়ে তৈরি, আলাদা আলাদা এক একটা শব্দের নামই হলো ওয়ার্ড। এইগুলো নিয়ে কনফিউশন কারণ নাই, এটা আমরা চিনি। ফ্রেজ হচ্ছে যখন এই তিনটা বিষয়কে একসাথে আন্ডারলাইন করা হবে, একসাথে আন্ডারলাইন করা হবে। এর মানে হলো একাধিক শব্দ, যেগুলোকে আমরা বলতে পারি এক গুচ্ছ শব্দ। এই এক গুচ্ছ শব্দ স্বাভাবিক অর্থ দিবে, যেগুলো মূলত অক্ষর অনুবাদ, যেগুলো মূলত অক্ষর অনুবাদ, অক্ষর অনুবাদ। তার মানে এটা ভাবার্থ না, এটা অক্ষর অনুবাদ। ঠিক আছে, অক্ষর অনুবাদগুলো হচ্ছে এগুলোকে বলা হয় ফ্রেজ। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো এই জায়গাতে আমি জিনিসটা শেষ করে দিই আপনাদের। যেমন আমরা যদি বলি যে কিথ অ্যান্ড কিন, এটার বাংলা হচ্ছে আত্মীয় স্বজন। সো এটা কিন্তু আবার ইডিয়মস, এইটার নাম হলো ইডিয়মস। সো পার্থক্যটা কি? এটাও এক গুচ্ছ শব্দ, এটাও এক গুচ্ছ শব্দ। এটা হয় অক্ষর অনুবাদ আর এইটা হয় ভাবানুবাদ। মানে আপনি অক্ষরে অক্ষর অনুবাদ করলে পাবেন না, এটা হলো ইন্টারনাল মিনিং থাকে, সেটার নাম হলো ইডিয়মস। আর ফ্রেজ হলো ইন্টারনাল মিনিং থাকে না, যেটা সাধারণ অর্থ অক্ষর অনুবাদ হয়ে থাকে। এতটুকু পার্থক্য বুঝলাম। এরপর আসে আরেকটা আছে ক্লজ। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব বিদ্যমান থাকে। একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব বিদ্যমান থাকে। ঠিক আছে, আচ্ছা। আই স অ্যান আননন, আচ্ছা আই স এ বেবি, আমি ছোট করে লিখলাম আই স এ বেবি। এই পুরোটা হচ্ছে এটা একটা ক্লজ। কেন ক্লজ? কারণ এই ক্লজে এই যে একটা ভার্ব আছে আর এই একটা সাবজেক্ট আছে। তো সাবজেক্ট ভার্ব উল্লেখ থাকা মানে ওই একগুচ্ছ শব্দ, সেটার নাম হলো ক্লজ। এখন আসি আমরা, এখান থেকে কয়েকটা জিনিস একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার, আবারও ক্লিয়ার হওয়া দরকার। সেটা হলো সিঙ্গেল সিঙ্গেল যেগুলো ওয়ার্ড, সেগুলোকে আমরা চিনি ওয়ার্ড হিসাবে। যখন এই সিঙ্গেল শব্দগুলো একের অধিক, একটা না অর্থাৎ দুইটা, কমপক্ষে দুইটা, সেটা হলো ফ্রেজ হোক, ক্লজ হোক কিংবা ইডিয়মস হোক, সাধারণত কমপক্ষে দুইটা থাকে। সো এখানে দুইটা শব্দ মিলে, এখানে তিনটা শব্দ মিলে, এখানে তিনটা শব্দ মিলে, এখানে চারটা শব্দ মিলে এক গুচ্ছ হয়েছে। তার মানে এগুলো হলো গুচ্ছ। সো একাধিক শব্দ যখন এক গুচ্ছ হয়ে ভাবানুবাদ দিবে এবং এর মধ্যে ভার্ব থাকে না, সাধারণত এর নাম হলো ইডিয়মস। যখন অক্ষর অনুবাদ দিবে যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সাধারণত সেটার নাম হলো ফ্রেজ। একগুচ্ছ শব্দ যখন সেটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটার নাম হলো ক্লজ। আমরা এই পার্থক্যটুকু জেনে নিলাম, পরবর্তী কোনো ক্লাসে এটা যেন আপনাদের না বলতে হয়। ঠিক আছে, এইটুকু বুঝলেন কিনা? তাহলে আমি এই লাইনটা এখান থেকে বের হতে চাই। এতটুকু বুঝছেন কিনা একটু আমাকে হাই হ্যালো দেন। এটা বুঝলেন কিনা সবাই? এইটুকু বুঝলেন কিনা? জানলা খুলতে পারো। এতটুকু বোঝা গেছে? এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আমরা আরেকটু আগাতে পারি। আচ্ছা, কেউ একজন বলেন এই পর্যন্ত বুঝলেন কিনা? তার মানে ইডিয়মস, ফ্রেজ, ক্লজ আর হলো এক একটি ওয়ার্ড। সো এখানে তিনটা ওয়ার্ড, এই চারটা শব্দের পার্থক্য আশা করি বুঝতে পারছেন।
যেটা অনেকেই জানতেন না যে ইডিয়মস আর ফ্রেজ দুইটা শব্দ আলাদা হলে এগুলোর মিনিংও কিন্তু আলাদা। সো আমরা বুঝতে পেরেছি, দুইবার বুঝিয়েছি, অনেকে বুঝতে পেরেছেন। আর সহজভাবে বুঝালে এমনিই বুঝবেন, আর এই বোঝানোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার আছে। এবার আসি ফ্রেজ কি, সেটা অলরেডি বলে দিয়েছি। তাহলে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেটার ভাবানুবাদ থাকবে, কিন্তু এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আচ্ছা, এবার আসি ফ্রেজ কত প্রকার। ফ্রেজ হচ্ছে প্রধানত 10 প্রকার পড়ব আমরা। ফ্রেজ সর্বমোট কত প্রকার? ফ্রেজ হচ্ছে আমরা সর্বমোট 10 প্রকার পড়ব। প্রসঙ্গক্রমে এখানে জাস্ট এক ঝলকে নামটা একটু দেখে নেই। একটু লাইনেই থাকবো, আমরা একটু আসছি, ক্যামেরা ডিসকানেকশনটা ঠিক করে আসছি। এটাও তো 2 দেখছাস। সৌরভ বড়ুয়া আমাদের সাথে আছেন, আপনি অবশ্য নতুন দেখছি আপনাকে। শেখ সাকলাইন, সুমাইয়া আক্তার, বুঝতে পেরেছেন, ফাইন। ব্যাটারি পুরো দেখায়, নড়াচড়া করে বসাতে হয় ওই চার্জের সময়। ওকে, তাহলে আমরা 10 প্রকার ফ্রেজের নামটা একটু পড়ে নেই। 10 প্রকার ফ্রেজের নাম: নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। এখানে একটা ফ্রেজ নাই, সেটার নাম হলো প্রোনাউন ফ্রেজ। এখন অনেকের ধারণা প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় কিনা। এই নামে কোনো ফ্রেজই নাই। দেখেন, এই জায়গাতে অন্যান্য সকল পার্টস অফ স্পিচের নাম আছে, প্রোনাউন বাদে। নাউন, ভার্ব, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলো পার্টস অফ স্পিচের নাম আছে, কিন্তু প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ নাই। এইটুকু যা সতর্ক থাকলেন, ঠিক আছে? পরীক্ষার হলে কোশ্চেন করতে পারে নিচের কোনটি ফ্রেজের মধ্যে পড়ে না, তখন আনসার থাকলো প্রোনাউন ফ্রেজ বা প্রোনোমিনাল ফ্রেজ। প্রোনোমিনাল ফ্রেজ বলে আসলে সাধারণত কোনো ফ্রেজ নেই। ওকে, এখন আমরা একটা একটা করে একদম স্পেসিফিক ধরে ধরে আলোচনা করব। প্রথমে আসি, নাউন ফ্রেজ কাকে বলে, উদাহরণ এবং চেনার উপায় লিখুন। আমি এখানে একটা কথা একটু বললে সহজ হবে আপনাদের জন্য পুরো ক্লাসটা। আমরা পার্টস অফ স্পিচ যেভাবে চিনি, নাউন যেভাবে চিনি, নাউন ফ্রেজ চেনার উপায় একই রকম। মানে হলো, আপনি নাউন ফ্রেজ চেনার ক্ষেত্রে একগুচ্ছ শব্দ যেটা নাউনের কাজ করবে, অথবা একগুচ্ছ শব্দের মধ্যে নাউনের প্রাধান্যটা বেশি থাকবে। ঘুরে বারবার একটা কথাই বলবো, সেটা হলো একগুচ্ছ ফ্রেজ যার কাজ করবে, অর্থাৎ সেটা যদি নাউনের কাজ করে নাউন ফ্রেজ, একগুচ্ছ শব্দ যদি ভার্বের কাজ করে ভার্বাল ফ্রেজ, একগুচ্ছ শব্দ যদি অ্যাডজেটিভের কাজ করে, একগুচ্ছ মানে একাধিক শব্দ, যদি কনজাংশনের কাজ করে তাহলে কনজাংশনাল ফ্রেজ, একগুচ্ছ শব্দ যদি ভার্বের কাজ করে তাহলে ভার্বাল ফ্রেজ। তাহলে এটা জাস্ট ইজি একটা সংজ্ঞা যে কোনো ফ্রেজ যার কাজ করবে তার নাম সেই ফ্রেজ। ভার্বের কাজ করলে ভার্বাল ফ্রেজ, কনজাংশনের কাজ করলে কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, এতটুকু মাথায় রাখি, তারপরে আমরা ভেঙে ভেঙে একটা একটা করে আলোচনায় যাই। নাউন ফ্রেজ, তাহলে সহজ কথা, নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যা নাউনের কাজ করবে। এইবার আসি চেনার উপায়গুলো একটু পড়ে নিই। নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যা নাউনের মতো কাজ করবে। এখানে আরেকটা কথা, এখানে দুইটা কথা, একটা হলো নাউনের মতোই কাজ করবে, আরেকটা হচ্ছে নাউনের প্রাধান্য থাকবে, নাউনের প্রাধান্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্ট হলো নাউন, অর্থাৎ যেই ফ্রেজ তার সেন্ট্রাল ওয়ার্ডটা হবে সেই, অর্থাৎ নাউন ফ্রেজের সেন্ট্রাল ওয়ার্ডটা হবে নাউন। আমরা সেগুলো উদাহরণ দিয়ে দেখব। এর আগে চেনার উপায় দেখি, সাধারণত নাউন ফ্রেজ কোথায় থাকে। হ্যাঁ, আমরা নর্মালি নাউন যে সমস্ত জায়গাতে পাই সেম জায়গাগুলোতেই নাউন ফ্রেজ পাবো। সো যেমন বলা হচ্ছে ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের কয়েকটা পজিশন পেলাম: সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন, কমপ্লিমেন্টের পজিশন। আর কিছু এক্সট্রা শব্দ পেয়েছিলাম। সেন্টার ওয়ার্ডটা হবে নাউন, সেন্টার ওয়ার্ড হবে নাউন, এগুলো আমরা বলেছিলাম।
এরপর আসেন উপায় নাম্বার 2। ও আচ্ছা, এখানে একটা এক্সাম্পলস দেখেন, সহজ হবে। যেমন টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এই সেন্টেন্সটাতে এ গুড হ্যাবিট, এখানে 3টা শব্দ আছে। এ গুড হ্যাবিট, আমি একটু ক্লিয়ার করি। এ গুড হ্যাবিট, প্রথম কথা এখানে 3টা শব্দ আছে, তাহলে 3টা শব্দ মিলে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজে একটা আর্টিকেল আছে, একটা অ্যাডজেটিভ ওয়ার্ড আছে, আর একটা নাউন ওয়ার্ড আছে। 3টা ওয়ার্ড, এটা আর্টিকেল বা অ্যাডজেটিভ বলতে পারেন, এটাও আর্টিকেল বা অ্যাডজেটিভ বলতে পারেন, কিন্তু এটা হলো নাউন। তাহলে এই পুরো 3টার নিচে যখন একসাথে আন্ডারলাইন হবে তখন এইটার নাম নাউন ফ্রেজ, কারণ এই ফ্রেজটার সেন্ট্রাল ওয়ার্ড বা মেইন পার্ট হচ্ছে হ্যাবিট, কারণ হ্যাবিট ছাড়া অন্য 2টার কিন্তু অস্তিত্ব নাই। যেহেতু হ্যাবিটই হচ্ছে মূল শব্দ, তাহলে একগুচ্ছ শব্দের মূল শব্দ যদি নাউন হয়, মূল ওয়ার্ডটা যদি নাউন হয়, তাহলে সেটার নাম নাউন ফ্রেজ। এই কারণে এই হ্যাবিটকে প্রধান ধরে এই ফ্রেজের নামকরণ করা হয়েছে নাউন ফ্রেজ। এই ফ্রেজের নামকরণ করা হয়েছে নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছি সবাই। একইভাবে তাহলে এই গুড হ্যাবিট নাউন ফ্রেজের মধ্যে অন্যান্য ওয়ার্ড থাকতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না, কারণ সেটা তো মূল ওয়ার্ড না, হেড ওয়ার্ডটা হ্যাবিট। টু রিড নিউজ পেপার, অর্থাৎ এটার বাংলা হচ্ছে পত্রিকা পড়া, পত্রিকা পড়া। সো এই ফ্রেজটা সাবজেক্টের পজিশনে যদিও ইনফিনিটিভ আকারে আছে, সো পরীক্ষার হলে এটার 2টো নাম দাঁড়াবে, একটা হবে নাউন ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, 2টাই বলা যাবে, নাউন ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ 2টোই বলা যাবে কিন্তু এটাকে। আচ্ছা, একইভাবে এরপর একটা আসি, তার মানে সাবজেক্টের জায়গায় পেলাম নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টের জায়গায় নাউন ফ্রেজ, এটা কমপ্লিমেন্ট। পরেরটা, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, লোকটি কিছু খেতে চায়। তো এখন ওয়ান্টসকে যদি প্রশ্ন করা হয় হোয়াট দ্বারা, তাহলে আমরা জানি অবজেক্ট পাওয়া যায়। তাহলে ওয়ান্টস কি চায়, সামথিং টু ইট, কোনো কিছু খেতে চায়। সো এই যে ইট সামথিং দ্বারা কোনো কিছু খেতে চায়, সো এটা একটা নাউন ফ্রেজ, কোনো কিছু খেতে চায়। হোয়াট কি চায়, এই অবজেক্টটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, অতএব এটার নাম হচ্ছে আমরা নাউন ফ্রেজ ধরবো, কারণ এটা অবজেক্টের পজিশনে একগুচ্ছ শব্দকে আন্ডারলাইন করা আছে। সো অবজেক্টের পজিশনে একগুচ্ছ শব্দ, সেটা অবজেক্ট বিবেচনা করে চিনতে পারলেই ওটার নাম হলো নাউন ফ্রেজ। এখন আসি চেনার উপায় 2। তাহলে চেনার উপায় 1 ক্লিয়ার হলো। চেনার উপায় 1 ছিল সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে, আর হলো কমপ্লিমেন্টের পজিশনে। ভালো করে শুনতে হবে কথাগুলো, কারণ ফ্রেজ থেকে আমাদের বিসিএস এ পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট বিসিএস এ শিওর থাকেন একটা কোশ্চেন পাবেন। এরপর আসেন চেনার উপায় 2। ডিটারমিনার হিসাবে এ অ্যান্ড, দ্য, ওয়ান, সাম, নো, ফিউ, মেনি, বোথ ইত্যাদি অনেক ডিটারমিনার, এইগুলোর পর একগুচ্ছ শব্দ থাকলে তা নাউন ফ্রেজ। তার মানে আমরা আরেকটা জিনিস দেখলাম, পরের পয়েন্ট হলো ডিটারমিনার প্লাস ফ্রেজ, যেই ফ্রেজটার নাম হলো নাউন ফ্রেজ। তার মানে যদি কখনো ডিটারমিনারের পরে একগুচ্ছ শব্দ আন্ডারলাইন করা থাকে, তাহলে সেটার নাম হলো নাউন ফ্রেজ। সো যেমন বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স, দেখেন ম্যান অফ লেটার্স 3টা শব্দ আন্ডারলাইন করেছে, সামনে একটা আর্টিকেল বা ডিটারমিনার আছে। সো আর্টিকেল বা ডিটারমিনারের পরে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে যে একগুচ্ছ শব্দ আছে, আমরা জানি আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, সেইমভাবে আর্টিকেলের পরে একটাই ফ্রেজ আছে, এটার নামও নাউন ফ্রেজ। এটার নামও কি বলেন, নাউন ফ্রেজ। আবার দে আর মাই কিথ অ্যান্ড কিন, এই সেন্টেন্সটা একটু দেখেন, কিথ অ্যান্ড কিন এটা হলো আত্মীয় স্বজন, হ্যাঁ, এইটা একটা ফ্রেজ। সো সকল ইডিয়মসগুলোকে ফ্রেজ বলা যায়। একটা বিশেষ কথা বলে রাখি, সেটা হলো যত ইডিয়মস আপনারা জানেন সকল ইডিয়মসকে ফ্রেজ বলা যাবে, কিন্তু সকল ফ্রেজকে আমরা কখনো ইডিয়ম বলে পরিচয় দিতে পারবো না, ঠিক আছে, ইডিয়ম বলে পরিচয় দিতে পারবো না। সো এখানে মাইটা হচ্ছে একটা ডিটারমিনার বা অ্যাডজেটিভ। সো মাই বা ডিটারমিনার বা পসেসিভ, এগুলোর পরে আমরা জানি একটাই ওয়ার্ড থাকলে নাউন হয়, সেমভাবে একটাই ফ্রেজ আছে, এটা হলো নাউন, এটাও একটা নাউন। তাহলে আমরা চিনে নিলাম এটা হলো একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। অন্যথায় আমরা ইডিয়মসও বলতে পারি। এই ইডিয়মসটা কেমন ইডিয়মস, নাউন টাইপের ইডিয়মস। সো আচ্ছা, এই পর্যন্ত গেল। তাহলে আমরা ডিটারমিনারের পরে যদি একগুচ্ছ শব্দ আন্ডারলাইন করা দেখি, সেটার নাম বলবো নাউন ফ্রেজ। নেক্সট 3 নাম্বার, প্রেপজিশনের পর বিভিন্ন প্রিপজিশন হতে পারে, প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ থাকলে সেটার নাম নাউন ফ্রেজ। তাহলে আমরা আরেকটা পেলাম, প্রেপজিশন প্লাস
নাউন ফ্রেজ। তার মানে হলো আমরা যদি প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ পাই সেটাকেও আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। যেমন হি এগ্রিড টু দ্য প্ল্যান অফ, এইখানে দেখেন অফ প্রিপজিশনের পরে আন্ডারলাইন করা আছে হিজ ওন অ্যাকর্ড, তার নিজ ইচ্ছায়। এখন দেখেন এই যে প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ, প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ, এটার নাম হলো নাউন ফ্রেজ। এটার নাম কি বলেন? এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। এটার নাম নাউন ফ্রেজ। ওকে, এই মোটামুটি তিনটাকে আমি একসাথে লিখেছি। তাহলে কি সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে, কমপ্লিমেন্টের পজিশনে, ডিটারমিনারের পরের পজিশনে, প্রিপজিশনের পরের পজিশনে, সব মিলিয়ে আপনারা এটাকে 5টা পজিশনও বলতে পারেন। আর মূলত সেন্ট্রাল ওয়ার্ডটা হচ্ছে নাউন হলেও সেগুলোকে আমরা বলবো নাউন ফ্রেজ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এক্সাম্পলস দেখব। 3টা রুলস বুঝতে পারছেন কিনা আপনারা সবাই? বুঝতে পারলে উদাহরণে যাব। উৎপল চন্দ্র দাদু বলেছেন যে বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান চলার কারণে কিছু ক্লাস করতে পারছি, খারাপ লাগছে। নো প্রবলেম, সবগুলো ক্লাস গ্রুপে সিরিয়ালে দেওয়া আছে, পিন পোস্টে আছে, একটা একটা করে দেখে নেবেন। চলুন এক্সাম্পলসে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 1, দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেইনলি। শোনেন, আজকেও আবার বলি যে কোনো অংশে আপনারা উত্তর করা নিয়ে ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন আপনি বুঝলেন কিনা জিনিসটা, বোঝাটা ব্রেইনে বুঝলেন কিনা সেটা। উত্তর আপনি অপশন না দেখেই তো করতে পারবেন। সো একের আনসার কি হবে? এইটা হলো নাউন। তাহলে দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ নাউন। একটা নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্ট হচ্ছে নাউন, এটা আমরা শুরুতেই বলেছি এই কথাটা। নেক্সট 2 নাম্বার প্রশ্ন, ঝটপট উত্তর করা চাই। 2 নাম্বার, হোয়াট কাইন্ড অফ ফ্রেজ, কোন ধরনের ফ্রেজ আ চার্মিং গার্ল, চার্মিং গার্লটা কোন ধরনের ফ্রেজ? মাহবুবা মিনু, জিনিয়া জাহান। আচ্ছা বলেন তো এখানে হোয়াট কাইন্ড অফ ফ্রেজ আ চার্মিং গার্ল, চার্মিং গার্ল কোন ধরনের ফ্রেজ? চার্মিং গার্ল কোন ধরনের ফ্রেজ? আনসার ডি নাম্বার, নাউন ফ্রেজ। বুঝলাম কিভাবে? এই 3টা ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে নাউন, সেন্ট্রাল পার্ট হচ্ছে নাউন। এটা তো বাক্য দিয়ে বলে নাই, এটা সরাসরি বলেছে। তাহলে সরাসরি বললে তো আর কোনো উপায় নাই, আনসার করার উপায় হলো সেন্ট্রাল ওয়ার্ডটা দেখতে হবে। একটা ফ্রেজ সরাসরি দিল, দিয়ে জিজ্ঞেস করলো কোন ফ্রেজ, তখন আমাদের উপায় হচ্ছে ওই ফ্রেজের সেন্ট্রাল ওয়ার্ডটা দেখতে হবে। এখানকার সেন্ট্রাল ওয়ার্ড হচ্ছে, মূল ওয়ার্ড হচ্ছে গার্ল, অতএব এটা গার্ল যেহেতু নাউন, অতএব এটা হলো নাউন ফ্রেজ। 3 নাম্বার, হোয়াট কাইন্ড অফ ফ্রেজ কিথ অ্যান্ড কিন, এটার বাংলাও সেম, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বলতে আমরা এটাকে সাধারণত কোনো কিছুর নাম বোঝাচ্ছে, কোনো বিষয়ের নাম, আত্মীয় স্বজন। সো এটাও কিন্তু নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ এটা একসাথে মূল ওয়ার্ড হচ্ছে আত্মীয় স্বজন, অর্থগত দিকটা খেয়াল করতে হবে। এরপর 4 নাম্বার, দ্য ক্যাট অন দ্য ম্যাট, মাদুরের উপরে থাকা বিড়ালটি ইজ ফ্যাট, মানে মোটু। বলেন 4 নাম্বার, দ্য ক্যাট অন দ্য ম্যাট ইজ ফ্যাট, তার মানে মাদুরের উপরে থাকা বিড়ালটি ইজ ফ্যাট, মোটা, স্বাস্থ্যবান। বলেন 4 নাম্বারটা এখানে কি আনসার হচ্ছে? এইটার নিয়মটা কি? এই যে আর্টিকেল বা ডিটারমিনার হচ্ছে দি, সো আর্টিকেল বা ডিটারমিনারের পরে একগুচ্ছ শব্দ আন্ডারলাইন করা আছে, অতএব এটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। আরেক দিক থেকে যদি তাকাই সেটা হলো এখানে দেখবেন এই যে ভার্ব আছে না, ভার্বের পূর্বে, ফাইনাইট ভার্বের পূর্বে একগুচ্ছ শব্দ, এটা সাবজেক্টের পজিশন, আর সাবজেক্টের পজিশন মানে সেটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, সাবজেক্টের পজিশন কিন্তু পুরোটা আন্ডারলাইন থাকতে হবে, পুরোটা আছে। এরপর আসেন 5 নাম্বার, দে হায়ার্ড, তারা হায়ার করেছে এ হিউজ বিউটিফুল হোম। এ হিউজ বিউটিফুল হোম, অনেকগুলো সুন্দর বাড়ি তারা হায়ার করেছে। 5 নাম্বার বলেন, দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল হোম। আমরা কিন্তু প্রথম দিকে ভালো বুঝবো, একটু পরে হয়তো টেনে আগাবো, এই জন্য প্রথম দিককার বিষয়গুলো বেশি মনোযোগ থাকবেন। 5 নাম্বার, নাউন ফ্রেজ কিভাবে বুঝলাম সেইটাও আসি।
এইটা কোন রুলসে পড়ছে সেটা বলেন। নাউন ফ্রেজ, এটা তো নাউন ফ্রেজ পড়াচ্ছি তখন বলবেনই, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, উত্তর তো একটাই। কিন্তু বলেন কিভাবে এটাকে আমরা নাউন ফ্রেজ বলছি। হায়ার্ড হচ্ছে মেইন ভার্ব, সো যদি হায়ার্ড মেইন ভার্ব হয়, ভার্বের পরে আমরা জানি অবজেক্ট থাকে, সো এইখানে ভার্বের পরবর্তী অবজেক্টের পজিশন এটা পুরোটা। অতএব এইটা হলো, আপনি যদি প্রশ্ন করেন তারা কি হায়ার করলো, উত্তর হলো একটি সুন্দর বিউটিফুল বাড়ি হায়ার করলো, তাই না? একটি প্রচণ্ড সুন্দর বিউটিফুল বাড়ি হায়ার করলো। এখন এইখানে যদি কোনো ক্রমে আপনার এই পর্যন্ত আন্ডারলাইন করতো, বিউটিফুল পর্যন্ত, সে ফর এক্সাম্পল ধরেন, ঠিক আছে, 5 নম্বর অ্যাডজেটিভ হইল না কেন? আচ্ছা, শেখ সাকলাইন দেখেন, যদি কোনোভাবে হোম সারা বিউটিফুল পর্যন্ত আন্ডারলাইন করতো, আন্ডারলাইনটা যদি বিউটিফুল পর্যন্ত হতো, তাহলে এটার নাম অ্যাডজেটিভ ফ্রেজ হতো। কেন? কারণ তখন এখানকার হেডওয়ার্ড হতো বিউটিফুল, ঠিক আছে? কিন্তু যখনই হোম পর্যন্ত আন্ডারলাইন আছে, তখন আর বিউটিফুলটা হেডওয়ার্ড না, বিউটিফুল শব্দটাও কাকে ধরেছে? হোম নাউনকে ধরেছে। অতএব হোম ছাড়া বিউটিফুলকে আপনি কল্পনা করতে পারবেন না যখন একসাথে জিজ্ঞেস করবেন। তাহলে এখানে নাউনটা হেডওয়ার্ড হলো হোম, সেই কারণে আমরা বলতেছি হলো এটা নাউন ফ্রেজ। যদি নাউন এই হোম বাদ দিয়ে আন্ডারলাইন করতো, তখন সেটার নাম হতো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? তাহলে কোথায় আন্ডারলাইন করছে এটা আমার ভালো করে চোখ দিয়ে ব্রেইন দিয়ে অ্যাডজাস্ট করে চিন্তা করতে হবে। ভুল চিন্তা করলে আনসার ভুল হয়ে যাবে। সো যেহেতু এটা আন্ডারলাইনের খেলা, সেই জন্য আন্ডারলাইনের বিষয়গুলো খেয়াল করতে হবে। 6 নম্বর আসেন, দ্য আন্ডারলাইনড ফ্রেজ, মানে এখন আন্ডারলাইন করা ফ্রেজটি কি? আন্ডারলাইন করা ফ্রেজটি কি? দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, এটা অলরেডি আমরা উদাহরণে দেখেছিলাম। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, আচ্ছা এটা আমি না, এটা পৃথিবীর সবাই, তাও বলবো না, আমরা বাঙালিরা বেশিরভাগ পছন্দ করি। হ্যাঁ, এভরিওয়ান লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, মানে গোসলের গিয়ে গান গায়, মানে হচ্ছে বাথরুম সিঙ্গার। এই 6 নাম্বার। সো এইটা হলো, আপনি এটা যে অবজেক্ট, তার প্রমাণটা কি করে করবেন? লাইক একটা ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট দ্বারা, যে আমি কি পছন্দ করি, উত্তরটা হচ্ছে সিঙ্গিং ইন দ্য বাথ, অর্থাৎ গোসলখানায় গান গাইতে পছন্দ করি। সো এইটা একটা অবজেক্ট যেটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। তাহলে ফ্রেজ চেনা সহজ যদি আপনি অন্যান্য জিনিসগুলো চিনেন। তার মানে আপনি অবজেক্ট চিনলে ফ্রেজ চিনবেন, অবজেক্ট কোথায় থাকে, অবজেক্ট কিভাবে পাওয়া যায়, সেইগুলো জানলে ফ্রেজ চিনবেন। এরপর নেক্সট 7 নাম্বার, ওভার বা কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। 7 নাম্বার, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, এটা কেন নাউন ফ্রেজ বলবেন সেটা বলতে হবে। কেন নাউন ফ্রেজ বলবেন? কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই হওয়া, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই হওয়া ইজ নট ইজি, এটা অনেক সহজ নয়, এখানে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, এই পুরোটাই হলো সাবজেক্টের পজিশন, তো সাবজেক্টের পজিশন মানে ভার্বের আগে পুরো অংশ আন্ডারলাইন করা আছে। যদি কখনো ভার্বের আগে পুরোটা আন্ডারলাইন পান, নিঃসন্দেহে সেটা হলো একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? সো এইখানে আমরা এটা সাবজেক্টের পজিশন, সেই জন্য এটাকে বলতেছি হলো নাউন ফ্রেজ। কেন বলছি সেটা জানতে হবে, শুধু আনসার করলে হবে না ফারজানা, কারণ বলতে হবে। 8 নাম্বার, টু রিড নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, এইখানে আমরা জাস্ট আপনাদের এমসিকিউগুলো প্র্যাকটিস করার উদ্দেশ্য বুঝতে পারছেন কি? উদ্দেশ্য হলো এই কথাগুলো আপনার মাথায় প্রবেশ করানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যে আপনারা এমসিকিউ সলভ করেন। উদ্দেশ্য না বুঝলে সমস্যা হবে কিন্তু। তারপরে আপনি যে কোনো বই দেখলে যে কোনো উদাহরণ পারবেন যদি এই জিনিস কটা মাথায় রাখতে পারেন। ওকে, এটা কি হবে? ওকে, লাবণী বলছেন যে আপনি ডান দিকে কি দেখেন সেটা জানতে ইচ্ছা করে। ডান দিকে মিন্স আমার সামনে, আমি যেভাবে সোজা তাকিয়ে থাকি, এটা হলো আপনাদের কমেন্টসগুলো পড়ি।
এটা আপনাদের কমেন্টস পড়ি আমি। এইখানে আপনার হচ্ছে ডিভাইস রাখা আছে, ডিভাইসে আপনাদের কমেন্টসগুলো দেখতে পাই। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার, এই যে দেখেন নিউজ পেপার পড়া ইজ এ গুড হ্যাবিট, একটা কি, এটা একটা ভালো অভ্যাস। সো এইখানে আবারও ভার্বের পূর্বে পুরো অংশ আন্ডারলাইন করা আছে, ভার্বের পূর্বে, অতএব এটা হলো একটা নাউন ফ্রেজ। উল্লেখ্য যদি অপশনে নাউন ফ্রেজ না থাকে আরেকটা ফ্রেজ থাকতে পারে, সেটা হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে। তাহলে এটা আরেকটা কি থাকতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে। এখন দেখেন ইনফিনিটিভ ফ্রেজ বলবেন আপনি, সেক্ষেত্রে যদি অপশনে নাউন ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ দুইটাই থাকে তাহলে আবার কোনটা দিবেন, তখন উত্তর দিবেন নাউন ফ্রেজ, কারণ নাউন ফ্রেজ না থাকলেই একমাত্র অপশন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে 8 নম্বরটা, কারণ এইখানে তো ইনফিনিটিভ স্টাইলেই সাবজেক্টটা গঠন করা হয়েছে, টু রিড নিউজ পেপার। তাহলে আমরা ইনফিনিটিভ ফ্রেজটাও একইভাবে পড়ে ফেললাম, সে হচ্ছে টু প্লাস V1 প্লাস নাউন, এইভাবে যদি থাকে এটাকে আমরা নর্মালি ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারি। নেক্সট 9 নাম্বার, হি ইজ অ্যান আইশোর টু মি, হি ইজ অ্যান আইশোর টু মি। এই সেন্টেন্সটাতে এই যে ইজের পরে হচ্ছে একটা কমপ্লিমেন্টের অবস্থান, মানে এই যে হি সেই হচ্ছে আইশোর, তো এইটা হলো একটা কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টের পজিশন হিসাবে এটা একটা নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টের পজিশন হিসাবে নাউন ফ্রেজ। নেক্সট 10 নম্বরটা বলেন, এবং এটাই হচ্ছে নাউন ফ্রেজের সর্বশেষ এক্সাম্পলস। 10 নম্বরটা, শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ is considered one of the most powerful women in the world। বলেন 10 নম্বরটা কেন আনসার হলো, সহজ কথা, এইখানে এইটা হলো অ্যাপোজিশন হিসাবে। সো শেখ হাসিনার অ্যাপোজিশন বা অতিরিক্ত তথ্য, যেটাকে আরেকটা নাম হলো কমপ্লিমেন্ট। সো এই অ্যাপোজিশনটা হলো আপনার নাউনকে রেফার করছে, এবং সে এখানকার সেন্ট্রাল পার্টটাও আবার নাউন। সেন্ট্রাল পার্টটা কি, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, সেন্ট্রাল পার্টটা হচ্ছে প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সো এইটা কিন্তু পুরো ফ্রেজটার মধ্যে হেডওয়ার্ড হচ্ছে মিনিস্টার, যেটা নাউন হিসাবে কাজ করছে, অতএব এই পুরো ফ্রেজটার নাম হলো নাউন ফ্রেজ, পুরো ফ্রেজটার নাম নাউন ফ্রেজ। ওকে, শাহরিয়ার সাকিব ভালো করছেন, সবাই ভালো করছেন, প্রত্যেকেই ভালো করছেন। আয়েশা সিদ্দিকা 10-এর ডি। সো এই ছিল মোটামুটি আপনাদের সাথে আলোচনায় 10টি উদাহরণ। তাহলে নাউন ফ্রেজ কি আশা করি আমরা চিনতে পারবো। তাহলে নাউন ফ্রেজ চেনার সর্বশেষ দেখে নেই উপায় হলো, যে ফ্রেজের সেন্ট্রাল ওয়ার্ড নাউন সাবজেক্টের পজিশনে থাকতে পারে, অবজেক্টের পজিশনে থাকতে পারে, কমপ্লিমেন্টের পজিশনে, ডিটারমিনারের পরে একগুচ্ছ, প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ থাকতে পারে, ঠিক আছে। এই হলো নাউন ফ্রেজ চেনার কমপ্লিট উপায়, নাউন ফ্রেজ চেনার উপায় কমপ্লিট। কি বুঝতে পারছেন সবাই তো? কারো কোনো সমস্যা আছে নাউন ফ্রেজ নিয়ে, কারো কোনো প্রবলেম? আয়েশা সিদ্দিকা 10-এর ডি, রুহানা 10-এর এ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা নাউন ফ্রেজ এখানেই শেষ করছি। 10 কি সাবজেক্ট হিসাবে কাজ করেনি? হ্যাঁ সোমাইয়া 10 সাবজেক্ট হিসাবেও কাজ করেছে, দুইভাবেই বলতে পারেন। তবে এখানকার মূল সাবজেক্ট হলো শেখ হাসিনা, আর বাকি অংশ হলো শেখ হাসিনার অ্যাপোজিশন, মানে অতিরিক্ত ইনফরমেশন। অতিরিক্ত ইনফরমেশন শেখ হাসিনা না থাকলে কিন্তু এইটাও একই জিনিস। তো এইগুলোকে অ্যাপোজিশন বলে, এগুলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত যে বিষয়গুলো সেগুলো সাবজেক্টের পরে কমা দিয়ে ব্যবহার করা হয়, দুইভাবে বলা যায়। তো এটাকে আমরা এখন সাবজেক্ট বলবো না, এটাকে আমরা অ্যাপোজিশন বলবো, কারণ মূল সাবজেক্টটা হচ্ছে শেখ হাসিনা। সোমাইয়ার জন্য বললাম প্রশ্নের উত্তরটা। ওকে, নেক্সট টপিক হচ্ছে ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড ফ্রেজ কাকে বলে। এখানে আর অতিরিক্ত কথা হবে না, এখন শুধু অ্যাডভান্স তাড়াতাড়ি আলোচনা হবে। ইনফিনিটিভ ফ্রেজ, যে ফ্রেজে ইনফিনিটিভ মূল কাজ করবে সেটা ইনফিনিটিভ ফ্রেজ। জিরান্ড ফ্রেজ, যে ফ্রেজে জিরান্ড মূল কাজ করবে, জিরান্ড মানে কি, ভার্ব প্লাস আইএনজি, সেটার নাম জিরান্ড ফ্রেজ। আর অতিরিক্ত একটা কথা বলা যাবে না। এইবার আসেন আমরা এইখান থেকে, জিরান্ড ফ্রেজ মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস বলি, জিরান্ড ফ্রেজ কি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, এটা আমরা সহজেই জানি। আর ইনফিনিটিভ ফ্রেজ হলো 2 + V1,
জিরান্ড ফ্রেজ হলো ভার প্লাস আইএনজি। সেমভাবে আমরা নাউন ফ্রেজ যে যে পজিশনগুলোতে পাই এই জিরান্ড ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজগুলো সেম জায়গাতে পেতে পারি। যেমন বলেছি নাউনের অবস্থানে, সাবজেক্টের অবস্থানে, অবজেক্টের অবস্থানে ইত্যাদি অবস্থানে পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট আমরা উদাহরণ দিয়ে দেখি, একদম কঠিন না করে উদাহরণ দিয়ে দেখি। কোশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্নটা একটু সলভ করেন। 1 নম্বর, I am glad to know your success. I am glad to know your success. শাহরিয়া সাকিব, জিনা স্যার, বুঝি নাই কেন জিনা বললেন। লাকি শৈক। 1 নম্বর প্রশ্নটা, এটাকে আমরা কি আনসার করব? এই প্রশ্নটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে, তারপর আমরা দেখি কিভাবে সলভ করা যায়। I am glad to know your success। এখন যদি বলেন যে বাংলাটা একটু করেন, আমি তোমার সফলতার খবর জেনে আনন্দিত। এখন দেখেন আমি কি নিয়ে আনন্দিত, আমি কি নিয়ে আনন্দিত। আপনি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করেন তাহলে এই প্রশ্নটা এখানে আপনার অবজেক্টের পজিশন কভার করবে। সো অবজেক্টের পজিশন কভার করবে মানে হলো এটা ইনফিনিটিভ ফ্রেজ, প্রথম কথা। সো এখন ইনফিনিটিভ ফ্রেজ তো সব জায়গায় দেওয়া আছে, এতে কোনো সন্দেহ নাই, সব জায়গায় দেওয়া আছে। এখন প্রশ্ন হলো সব জায়গায় তো দেওয়া আছে, তো এখন উত্তরটা কি করবেন? অ্যাজ অ্যান অ্যাডজেটিভ, অ্যাজ এ পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেটিভ। সো আনসারটা হলো বি নাম্বার। পোস্ট মডিফায়ার মানে হলো পরে বসে থেকে মডিফাই করে, পর বসে থেকে কোয়ালিফাই করে, নির্দেশ করে। অফ অ্যান অ্যাডজেটিভ মানে একটা অ্যাডজেটিভের পরে বসে থেকে, একটা অ্যাডজেটিভের পরে বসে থেকে ওই অ্যাডজেটিভকে নিয়ে কথা বলবে। তার মানে এই শব্দটা গ্লাড অ্যাডজেটিভের পরে বসে আছে, গ্লাড অ্যাডজেটিভের পরে এই ফ্রেজটা বসে আছে। তার মানে এই ফ্রেজটা গ্লাড অ্যাডজেটিভকে নির্দেশ করছে পরে বসে থেকে। তার মানে আমি তোমার সফলতা জেনে কি হয়েছি? আনন্দিত হয়েছি। তো আনন্দিতটা কেন হয়েছে? সফলতা জেনে। অতএব এইটার সাথে এটার একটা সম্পর্ক আছে। তার মানে এই অ্যাডজেটিভকেই মডিফাই করছে এই ফ্রেজটা। ঠিক আছে, অতএব এইটা হলো একটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার অ্যাডজেটিভের পরে বসে থেকে অ্যাডজেটিভকে নিয়ে কথা বলেছে। সো পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেটিভ হিসাবে আনসার হবে হলো 2 নাম্বার। বুঝতে পেরেছেন সবাই? ফারজানা, মাহবুবা, মিনু, এই নাম্বার আনসার হবে না। রোহানা, আনসার এ হবে না, আনসার হবে বি। এটা কিন্তু অ্যাডজেটিভ না, এটা হলো অ্যাডজেটিভকে মডিফাই করেছে পরে বসে থেকে। সো 10-এর আনসারটা হচ্ছে বি নাম্বার, 10-এর আনসার বি। নেক্সট 2 নাম্বার, টু উইন আ প্রাইজ, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। তার মানে হচ্ছে পুরস্কার জেতা এটা আমার অ্যাম্বিশন। এটা আপনাদের অনেকেরই আছে এই অ্যাম্বিশনটা। তো এইখানে এইটা কিন্তু পজিশনটা কি? সাবজেক্টের পজিশন। অপশনে দেখেন এইখানে ইনফিনিটিভ ফ্রেজ নাই, সো আনসারটা ডাইরেক্ট নাউন ফ্রেজ। অপশনে ইনফিনিটিভ ফ্রেজ থাকলে সেটা আনসার হতো ইনফিনিটিভ, না সরি, নাউন না থাকলে ইনফিনিটিভ হতো। নাউন না থাকলে এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারতাম, নাউন না থাকলে ইনফিনিটিভ ফ্রেজ বলা যেত। তার মানে ইনফিনিটিভ ফ্রেজগুলো সাবজেক্টের পজিশনে এসে নাউন ফ্রেজ হয়ে যায়, সোজা কথা। নেক্সট 3 নাম্বার, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। একটু আগে দেখেছি এই প্রশ্নটা। সেমভাবে অপশনে দেখেন 3 নাম্বার প্রশ্নের অপশনগুলো দেখেন। সোমাইয়া, রোহানা আপু, মিনু আপু বলেন 3 নাম্বার। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। মাহবুবা, মিনু, মিনু নামে আমার এক বেআইন আছে। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এইখানে দেখেন বি ভার্বের আগে আছে। অপশনে কোথায় নাউন আছে? নাউন নাই। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে জিরান ফ্রেজ। জিরান ফ্রেজ, জিরান ফ্রেজ। রীতা রানী ক্লাস করতে পারেন নাই, ক্লাস করতে হবে। বেশ কিছুদিন ক্লাস না করলে আপনাদের তো ভুলে যাব আমি। এই হলো 3টা। তাহলে আমরা ইনফিনিটিভ আর জিরান ফ্রেজ, এটা হলো নাউন ফ্রেজের একটা বিকল্প নাম, যেগুলোর চেহারা সাধারণত 2+V1 এবং ভার প্লাস আইএনজি দিয়ে ওই ফ্রেজটার মধ্যে থাকে। ঠিক আছে, ওই ফ্রেজের মধ্যে এই চেহারাগুলো পাওয়া যায়। ওকে, এই পর্যন্ত ইনফিনিটিভ আর জিরান শেষ। এরপর আসেন অ্যাডজেটিভ ফ্রেজ কাকে বলে। অ্যাডজেটিভ ফ্রেজ একদম সোজা কথা, সোজা কথা।
অ্যাডজেটিভ ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ বা একগুচ্ছ শব্দ যেখানে অ্যাডজেটিভের প্রাধান্য বেশি থাকবে সেটার নাম হলো অ্যাডজেটিভ ফ্রেজ। এখন অ্যাডজেটিভ ফ্রেজ পাবো কোথায়? একটা সেন্টেন্সে আমরা যে সমস্ত জায়গাতে অ্যাডজেটিভ পেতাম সেম জায়গাগুলোতে আমরা অ্যাডজেটিভ পাবো, সেটার নামই অ্যাডজেটিভ ফ্রেজ। তারপর আমরা কিছু টিপস একটু দেখে নেওয়ার চেষ্টা করি যাতে আমাদের জন্য সহজ হয়। চেনার উপায় 1, নাউনের পর প্রিপোজিশন যুক্ত কোনো ফ্রেজ উক্ত নাউনকে মডিফাই করলে সেটার নাম অ্যাডজেটিভ ফ্রেজ। আমি এটা একটু লিখি, তারপরে এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরেন একটা নাউন, মনে করেন একটা নাউন, তারপরে প্রিপোজিশন প্লাস কিছু ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ হয়েছে, তার মানে এই ফ্রেজটার নাম হলো অ্যাডজেটিভ ফ্রেজ হবে। কখন? শুধু যে প্রিপোজিশনের পরে একগুচ্ছ শব্দ এই নাউনের পরে থাকলেই সেটাকে আমরা অ্যাডজেটিভ ফ্রেজ বলবো এটা কম্পালসারি না। এখানে উপায়টা হচ্ছে এই ফ্রেজটা নাউনকে নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ পরে বসে থেকে পূর্বের নাউনের মডিফাই হতে হবে, মানে পূর্বের নাউনকে সে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করতে হবে। অ্যাডজেটিভের মতো কাজ না করলে তো তাকে অ্যাডজেটিভ বলা যাবে না। দেখেন আমরা যতই অবস্থান বলি যে অমুক জায়গায় থাকে অমুক জায়গায় থাকে, কিন্তু এইগুলো আসলে অমুক জায়গায় থাকা কোনো রুলস না, এটা জাস্ট আমাদের বানানো রুলস। কিন্তু আসল বিষয় হলো ওই যে সংজ্ঞাগত, সেটা হলো অ্যাডজেটিভ হতে হবে, অ্যাডজেটিভের সংজ্ঞায় পড়তে হবে। অ্যাডজেটিভের সংজ্ঞা হলো যে ফ্রেজ নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি নির্দেশ করবে সেটার নাম হলো অ্যাডজেটিভ ফ্রেজ। সোজা কথা গেল, এই একটা কথা গেল, এগুলো এখানে লিখে দেওয়া আছে। তারপর আমি একটা উদাহরণ দিলে জিনিসটা আপনাদের ব্রেইনে ঢুকবে। এ ম্যান, একজন মানুষ, ইন গ্রেট ডিফিকাল্টিস। এখন দেখেন এই জায়গাতে ইন গ্রেট ডিফিকাল্টিস মানে কঠিন সমস্যায় পতিত। এখন আপনি দেখেন কে কঠিন সমস্যায় পতিত? উত্তরটা হচ্ছে একজন মানুষ। এখন আপনি বুঝতে পারবেন এই মানুষের অবস্থাটা কি। মানুষের অবস্থাটা হচ্ছে সে কঠিন সমস্যায় পতিত। অতএব এই একগুচ্ছ শব্দ যেটা ইন থেকে ডিফিকাল্টিস পর্যন্ত, এই একগুচ্ছ শব্দ এই নাউনের অবস্থা প্রকাশ করছে। সো এই যে আমরা অ্যাডজেটিভের সংজ্ঞায় শিখেছি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করলে তার নাম কি? অ্যাডজেটিভ। অতএব এই একগুচ্ছ শব্দ অ্যাডজেটিভের ন্যায় কাজ করেছে, এই জন্য অ্যাডজেটিভ ফ্রেজ। একটা ওয়ার্ড হলে অ্যাডজেটিভ ওয়ার্ড, আর এক গুচ্ছ অবস্থায় অ্যাডজেটিভের কাজ করলে অ্যাডজেটিভ ফ্রেজ। অ্যাডজেটিভ ফ্রেজ গুচ্ছ হলে তার নাম হলো ফ্রেজ আকারে। ক্লিয়ার? আশা করি এটাও বুঝতে পারছেন। আচ্ছা, গ্রুপে লিঙ্ক আসে আর শিটে কিউআর কোড আসে না। ফারজানা, কোন শিটে আসে না এটা জানাবেন। শিটে তো আসার কথা, সাধারণত সমস্যা হয় না। নেক্সট, তাহলে এ পর্যন্ত বুঝলাম যে নাউনের পরে একগুচ্ছ শব্দ ওই নাউনকে নিয়ে কথা বলতে হবে, তবে আপনি তাকে অ্যাডজেটিভ ফ্রেজ বলতে পারবেন। এরপর চেনার উপায় 2, নাউনের পর কোনো ভার প্লাস আইএনজি অথবা ভি3 যুক্ত ফ্রেজ উক্ত নাউনকে নির্দেশ করলে সেটি পার্টিসিপল বা অ্যাডজেটিভ ফ্রেজ। আমরা এখন আরেকটা শব্দ এনেছি, পার্টিসিপল বা অ্যাডজেটিভ ফ্রেজ বলতেছি। হ্যাঁ মাহবুবা মেনু, ঠিক আছে আপনার উত্তর। বলছি ভার প্লাস আইএনজি অথবা ভি3 দুইটো জিনিস সেমভাবে একই নিয়মের মতোই, এই নিয়মের মতোই নাউন প্লাস এরপরে ভার প্লাস আইএনজি অথবা ভি3 আকারে একগুচ্ছ শব্দ যদি সেটা এই পূর্ববর্তী নাউনকে নিয়ে কথা বলে তবে তার নাম হবে অ্যাডজেটিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ। অ্যাডজেটিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ একই রকম। আমরা উদাহরণ দেখছি, দ্য সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক, দ্য সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, ডুইং দ্য রিসার্চ ইন দ্য হিস্ট্রি ল্যাবরেটরি, ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি। তার মানে এটার বাংলাটা করার চেষ্টা করি আমরা, আগে বুঝতে চেষ্টা করব সবাই, কেমন? দ্য সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, তার মানে গবেষণাগারে গবেষণারত অবস্থায় বৈজ্ঞানিক ইজ মাই টিচার, আমার শিক্ষক। তার মানে এখানটাতে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি অর্থাৎ এখানে একটা চলমান সিচুয়েশন বলছে, যে বলতেছে এরকম যে ল্যাবরেটরিতে গবেষণারত বিজ্ঞানীটি, তার মানে যে বিজ্ঞানী এখনও ল্যাবরেটরিতে গবেষণা করছে, তার মানে এই সায়েন্টিস্টের একটা অবস্থা, সায়েন্টিস্টের বর্তমান অবস্থাটা কি? সে ল্যাবরেটরিতে গবেষণারত আছে, সো এটা অবস্থা প্রকাশ করছে।
অবস্থা প্রকাশ করলে আমরা জানি সেটা হলো অ্যাডজেটিভ। তো এই একগুচ্ছ ফ্রেজের নাম হবে অ্যাডজেটিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেটিভ ফ্রেজ না থাকলে পার্টিসিপল ফ্রেজ বলা যাবে। কেন? কারণ এখানে ডুইং দিয়ে শুরু হয়েছে, এটা আইএনজি অবস্থায় অ্যাডজেটিভের কাজ করছে অবস্থা বোঝানোর ক্ষেত্রে, অতএব এটার নাম হবে পার্টিসিপল ফ্রেজ। ক্লিয়ার? আমরা কিন্তু এর আগে কখনো দেখেছি যে আইএনজি যুক্ত হলে সেটা আবার নাউন ফ্রেজ হয়, সেখানে সেটা জিরান বা নাউনের কাজ করতে হবে। আর এখানে এটা জিরান বা নাউনের কাজ করছে না, এটা কাজ করছে অ্যাডজেটিভের, এই নাউনের অবস্থা প্রকাশ করছে। সো বি কেয়ারফুল। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, কোয়ালিফাইং, ওখানে কোয়ালিফাইংটা নাউনের ন্যায় কাজ করেছিল, কাউকে মডিফাই করেনি, কিন্তু এইখানে এই ডুইংটা মডিফাই করছে। অতএব এইটা পুরো একগুচ্ছ শব্দই হচ্ছে অ্যাডজেটিভ ফ্রেজ, অথবা বলতে পারবো পার্টিসিপল ফ্রেজ। আমি মনে হয় কঠিনভাবে বলিনি, সহজভাবে বলেছি। এরপর আসেন চেনার উপায় 3। চেনার উপায় 3, 3 নাম্বার চেনার উপায় হলো নাউনের আগে একগুচ্ছ শব্দ যদি নাউন বাদ দিয়ে আন্ডারলাইন করা থাকে তাহলে সেটার নাম হলো অ্যাডজেটিভ ফ্রেজ। আমরা বলতেই পারি এরকম, সেটা হলো অ্যাডজেটিভ ফ্রেজ। অ্যাডজেটিভ ফ্রেজ থাকবে হচ্ছে নাউনের আগে, অর্থাৎ নাউনের আগে একগুচ্ছ শব্দ যদি সেটা নাউনকে মডিফাই করে এবং আন্ডারলাইনটা থাকবে এই একগুচ্ছ শব্দের সাথে, তখন সেটার নাম হবে অ্যাডজেটিভ ফ্রেজ। উল্লেখ্য সেটা অবশ্যই নাউনকে মডিফাই করতে হবে, উইদাউট মডিফাই বা নাউনের অবস্থা প্রকাশ করা ছাড়া সেটাকে আমরা অ্যাডজেটিভ ফ্রেজ বলতে পারবো না। যেমন দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট আর রুলটা আছে আলাদা যেটা আন্ডারলাইন করা নাই। ক্লিয়ার? সো এই সেন্টেন্সের রুল হচ্ছে নাউন, রুল হচ্ছে নাউন, আর এখানে হলো হার্ড অ্যান্ড ফাস্ট। সো হার্ড অ্যান্ড ফাস্ট ধরা বাঁধা নিয়ম। সো এই একগুচ্ছ শব্দ এখানে অ্যাডজেটিভ। কেন? কারণ এটা এই রুল নাউনকে নিয়ে কথা বলেছে, কিন্তু রুল নাউনের নিচে আন্ডারলাইন নাই, আন্ডারলাইন আছে এইটুকুর নিচে, অতএব এটা হলো একটা অ্যাডজেটিভ ফ্রেজ, একগুচ্ছ শব্দ যা অ্যাডজেটিভকে নিয়ে কথা বলেছে, নাউনকে নিয়ে কথা বলেছে। এখন যদি কোনোভাবে রুল সহ আন্ডারলাইন থাকতো তাহলে আপনারাই বলেন এই ফ্রেজটার নাম কি হতো? যদি রুল সহ আন্ডারলাইন থাকতো, যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল পুরোটা আন্ডারলাইন থাকতো, তাহলে এটার নাম কোন ফ্রেজ হতো? প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। বলতে পারছেন না কেউ একজন? ঝটপট বলে দেন। রাইট, ফারজানা, নাউন ফ্রেজ। কে বলে আপনারা পারেন না? আপনারা বেস্ট ট্যালেন্ট। 10 নম্বর প্রশ্ন, সরি 1 নম্বর প্রশ্ন, আলোচনা শুরু। বলেন। তাহলে আমরা অ্যাডজেটিভ ফ্রেজের এখন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। 1 নম্বর বলেন। 1, আ ওম্যান উইথ আ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর, অ্যাপ্রোচড দ্য ডক্টর। 10 নম্বর, 10 নম্বর, a woman with a veil, a woman with a veil over her body approached the doctor। তার মানে ডক্টরকে বিমোহিত করেছিল একজন মহিলা উইথ এ ভেইল ওভার হার বডি, তার শরীরে কি পরা ছিল? বোরখা পরা ছিল বা ঘোমটা পরা ছিল। অতএব এইটা আমরা অ্যাডজেটিভ ফ্রেজ বলবো, কিন্তু কেন বলবো সেটা আপনাকে বলতে হবে। আমার উদ্দেশ্য এই 3টা স্ট্রাকচার আপনার মাথায় ঢোকানো, উদ্দেশ্য এমসিকিউ সলভ না, এমসিকিউ মাধ্যমে আপনার এই রুলসগুলো মাথায় নেওয়া, এটা হলো আমার উদ্দেশ্য। আচ্ছা, ওমেনকে মডিফাই করেছে, রাইট, এইটা মহিলার অবস্থা প্রকাশ করেছে। মহিলাটা কোন অবস্থায় ছিল? ঘোমটা পরিহিত অবস্থায়। সো এটা হলো অ্যাডজেটিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেটিভ ফ্রেজ আছে, আনসার সি ছিল। নেক্সট 2 নাম্বার প্রশ্ন। এক্সাম্পলসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? 2 নাম্বার, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে দাঁড়ানো লোকটি। সো এখানে কিন্তু কেউ কেউ যদি মনে করে যে এখানে ইজ আছে, বিভার ভার্বের আগে আছে, তাহলে কি নাউন ফ্রেজ হবে কিনা, সেটা বি কেয়ারফুল। আমি এক্ষুনি বুঝাবো জিনিসটা আপনাদেরকে। বলেন, এইটা বলেন 2 নম্বরটা, এটাও কি সেম বিষয় যে এই ম্যান নাউনকে মডিফাই করেছে এই অংশ, অতএব এটা হলো অ্যাডজেটিভ ফ্রেজ। সো অবস্থানটা জরুরি না, এইগুলো স্ট্রাকচার হিসাবে পাওয়া যায় এরকম যে নাউনের পরে প্রিপোজিশন দিয়ে যুক্ত, আগেরটা ছিল, আর এটা নাউনের পরে আইএনজি দিয়ে যুক্ত।
এখন এই অপশনে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি কোনোভাবে অপশনে অ্যাডজেক্টিভ না থাকতো এইটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ দিতে পারতাম। পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল একই কথা, তার মানে প্রেজেন্ট বা পাস্ট যাই বলি আমরা এটাকে বলবো হচ্ছে পার্টিসিপল, এটাকে বলবো পার্টিসিপল। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এইখানে যদি ম্যান সহ আমি আন্ডারলাইন করে দিলাম, এইবার আপনারা বলেন এইটা কোন ফ্রেজ? ধরে নেন পরীক্ষার প্রশ্নটা আমি তৈরি করলাম, সো এখানে আমি ম্যান সহ আন্ডারলাইন করে দিলাম। সো আপনারা বলেন তাহলে 2 নম্বরের আনসারটা কি হবে? সাদিয়া বেগম বলেন 2 নম্বর আনসার, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ। পুরোটা আন্ডারলাইন করে দিলাম। যদি আমরা পুরোটা আন্ডারলাইন করে দিই তাহলে কি হবে এটা আনসার? ইউ পর্যন্ত। তাহলে কি দাঁড়াবে? শাহরিয়ার সাকিব, নাউন এক্স্যাক্টলি তাই, বুঝেছেন তো? তাহলে আন্ডারলাইনের একটা জোর আছে, কিন্তু আলাদা আন্ডারলাইনের জোর আছে। তখন নিয়মটা কি দাঁড়াচ্ছিল? তখন নিয়মটা দাঁড়াচ্ছিল এটা হলো এই যে ইজ নামক ভার্বের পূর্বে আছে, সো ভার্বের পূর্বে একগুচ্ছ শব্দ সাবজেক্টের অবস্থান, তখন সেটা ছিল নাউন ফ্রেজ, সেটা হতো নাউন ফ্রেজ। ওকে, নেক্সট 3 নাম্বার, আ থিঙ্ক অফ বিউটি। আ থিঙ্ক অফ বিউটি, দ্রুত বলেন 3 নম্বর প্রশ্ন। আ থিঙ্ক অফ বিউটি, আ থিঙ্ক অফ বিউটি, একটি বিষয় বা একটি জিনিস অফ বিউটি মানে সুন্দর একটি জিনিস বা সুন্দরের একটি জিনিস। এখন এখানে এই বিউটি শব্দটা থিঙ্ককে মডিফাই করেছে, সোজা কথা এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা একটু এগিয়ে যাই তাড়াতাড়ি, বুঝতে পারছেন মনে হয়। 4 নাম্বার, হাসান ইজ এ ম্যান অফ লেটার্স। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, জান্নাতুল স্মৃতি যুক্ত হয়েছেন। এ ম্যান অফ লেটার্স, এই যে ম্যান অফ লেটার্স মানে বিজ্ঞ লোক, হাসান একজন বিজ্ঞ লোক, তাহলে অফ লেটার্স মানে বিজ্ঞ বা জ্ঞানী, বিজ্ঞ বা জ্ঞানী নাউনের পরে বসে থেকে নাউনকে মডিফাই করেছে। সো আমরা অনেকেই জানতাম অ্যাডজেক্টিভ মনে হয় সবসময় নাউনের আগে থাকে, আজকে কিন্তু একটা ধারণা পরিষ্কার হলো অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে থাকে না, নাউনের পরেও থাকতে পারে, অ্যাডজেক্টিভ নাউনের পরেও থাকতে পারে। সো 4-এর আনসারটাও এক, অ্যাডজেক্টিভ ফ্রেজ। 5 নাম্বার, এটা অলরেডি আমরা নিয়মের শুরুতে বলেছি, এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস, মানুষের অবস্থা প্রকাশ করছে। 6 নাম্বার, দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুলস, এইটা বলেন। 6 নাম্বারটা বলি আমরা, আয়েশা সিদ্দিকা, সুমাইয়া, মমতা মমি, আপনিও ইরেগুলার ক্লাস করেন। দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং, আমাদের শেখার বড় অংশ, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ঠিক আছে, সেমভাবে এটাও কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে শেখাটা কোথাকার? শেখার অবস্থানটা হচ্ছে ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। সো এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। 6-এর আনসার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আয়েশা সিদ্দিকা ভুল করে বলছেন নাকি নাউন ফ্রেজ? আপনাদের কমেন্টস তো আমি দেখি, অনেকে আবার মাঝে মধ্যে আমাকে ট্রাই করে, ভুল একটা দিয়ে ট্রাই করে। খবরদার এসব ট্রাই করেন না, এসব ট্রাই করা যাবে না। নেক্সট 7 নাম্বার, যা সায়েন্টিস্ট, এটা অলরেডি আমরা বলেছি। সায়েন্টিস্টের অবস্থা, ঠিক আছে, সায়েন্টিস্টের অবস্থা। ফারজানা কোনটার কথা নাউন বলছেন? বুঝিনি কয় নাম্বার? 8, দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং। দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং, সচিবালয় বিল্ডিং বা ভবনের পূর্ব পাশের প্রেস ক্লাব ইজ অ্যান এইজ ওল্ড বিল্ডিং, এটা অনেক পুরাতন একটা বিল্ডিং, অনেক পুরাতন একটা বিল্ডিং। 8 নম্বরটা বলেন। 8 না, শাহরিয়ার সাকিব ট্রাই মানে আসলে বলছিলাম যে আমি কমেন্টস পড়ি কি না, এইটার বিষয়ে বলছিলাম। পড়ি, আমি প্রত্যেকের কমেন্টস পড়ি। একজন কমপ্লেইন করেছে অনেক দিন ক্লাস করে না, আপনি ক্লাস করেন না কেন? বলছে স্যার আবার কমেন্টস পড়ে না, বদমাইশ। দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এখন দেখেন এইটা প্রেস ক্লাবের অবস্থা প্রকাশ করছে।
তো প্রেস ক্লাবের অবস্থাটা কোথায়, সেটা হচ্ছে এই যে সচিবালয় ভবনের উল্টো পাশে। সো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমার প্রশ্ন হলো আমি যদি এখানে আন্ডারলাইন করব শুধু এইটুককে, আমি আন্ডারলাইন করব শুধু এইটুকু মানে ইন ফ্রন্ট অফ, এইটুককে আন্ডারলাইন করলাম। ভালো করে বুঝেন, আমি ইন ফ্রন্ট অফকে আন্ডারলাইন করাম। এখন দেখে আপনারা কে বলতে পারেন এইটুকু কোন ফ্রেজ। আমি শুধু ইন ফ্রন্ট অফকে আন্ডারলাইন করলাম, তাহলে এইটা কোন ফ্রেজ হবে? এইটা একগুচ্ছ শব্দ। আমি যদি শুধু ইন ফ্রন্ট অফকে আন্ডারলাইন করি, সো ইন ফ্রন্ট অফ মানে কি, সম্মুখে বা সামনে, এইটা একগুচ্ছ শব্দ। সো এই একগুচ্ছ শব্দ সেন্টেন্সে প্রিপজিশনের ন্যায় কাজ করছে, মানে পূর্বে, যেটার আরেকটা ইংলিশ হচ্ছে বিফোর, পূর্বে মানে আরেকটা ইংলিশ হচ্ছে বিফোর। সো এইটা তখন কি হবে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হবে, এটা তখন প্রিপজিশনাল ফ্রেজ হবে, কারণ এটা প্রিপজিশনের ন্যায় কাজ করবে। সেম ভাবে আমি যদি মনে করি এখন উল্টো করে দেই, ভালো করে বুঝেন, আমি যদি এখন আন্ডারলাইনটা চেঞ্জ করে দিই, মানে ইন ফ্রন্ট অফে দেব না, আমি দেব অফের পর থেকে, মানে এর পর থেকে, অফের পর থেকে দেব। এইটুককে আন্ডারলাইন আছে, মনে করেন এইটুকু আন্ডারলাইন নাই। এখন আপনারা বলেন এটা কোন ফ্রেজ হবে? এইটা কোন ফ্রেজ হবে? যদি অফ পর্যন্ত আন্ডারলাইন নাই, আমরা আন্ডারলাইন অফের পর থেকে, তাহলে কি আনসার হয়ে যাবে? এইটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ আপনারা প্রথম দিকে শিখেছেন। আব্দুল্লাহ আল বাশার ঠিক বলেছেন, সেটা হলো তখন নাউন ফ্রেজ হতো। তখন কি হতো? নাউন ফ্রেজ হতো। তাহলে বুঝতে পারছি একই জিনিস, শুধু আন্ডারলাইনের হেরফেরের কারণে এটার নাম পরিবর্তন হয়ে যাবে, কারণ তখন বাক্যে তারা বিভিন্ন নামে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। রোহান, সোমাইয়া, সবাই ধন্যবাদ। তাহলে আমরা বুঝলাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝার শেষ, মুছে দিলাম। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো নাউনের পরে সরাসরি প্রিপজিশনের দিয়ে, অথবা ভার্ব প্লাস আইএনজি বা ভিথিরি দিয়ে, অথবা কোনো নাউনের আগে, অনেকভাবেই আমরা পেতে পারি। এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের যাবতীয় আলোচনা। ওকে, তাহলে কি কি শেষ করলাম? নাউন শেষ করলাম, তারপরে ইনফিনিটিভ, জিরান্ড, অ্যাডজেক্টিভ, এরকম কয়েকটা শেষ করেছি। এবার আসি পার্টিসিপল ফ্রেজ কাকে বলে। পার্টিসিপল ফ্রেজ লাগবে না, অলরেডি আমরা বলে দিয়েছি। অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করলে সেটার নাম পার্টিসিপল ফ্রেজ। তারপরে আমরা অ্যাডজেক্টিভের ন্যায় মানে আইএনজি যুক্ত হয়ে অথবা ভিথি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করলে সেটার নাম পার্টিসিপল ফ্রেজ। যেমন আমি এখানে এটাকে এই দুইটা উদাহরণ দিলে বোঝাতে পারবো, দুইটা উদাহরণ দিয়ে বোঝাই। পার্টিসিপল ফ্রেজ কেন বলতেছি? পার্টিসিপল ফ্রেজ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজেরই আরেকটা নাম পার্টিসিপল ফ্রেজ। আমরা ওই যে একটু আগে বললাম অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে পার্টিসিপল। যেমন দেখেন লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, উচ্চ স্বরে দরজায় আঘাত করিয়া। সো আন্ডারলাইনটা কিন্তু নকিং থেকে আসে, সাবধান। লাউডলি আন্ডারলাইনে নাই, আন্ডারলাইনে আছে নকিং অ্যাট দ্য ডোর। হি ডিমান্ড অ্যাডমিশন, সে অ্যাডমিশন চাইল। সো এইটা হলো পার্টিসিপল ফ্রেজ, কারণ এইটা শুরু হয়েছে বার প্লাস আইএনজি দ্বারা, ঠিক আছে? বার প্লাস আইএনজি দ্বারা শেষ হয়েছে, মানে শুরু হয়েছে। সো যেটা পার্টিসিপলের ন্যায় কাজ করছে। নকিং অ্যাট দ্য ডোর, হি ডিমান্ড অ্যাডমিশন, সে কিভাবে অ্যাডমিশন বা ভিতরে ঢোকার প্রত্যাশা করলো? উত্তরটা হচ্ছে দরজায় ঠক ঠক করিয়া। এইটা হলো তার একটা কাজের ধরন, যেটা সাধারণত সেন্টেন্সে অ্যাডভার্বের ন্যায় কাজ করছে। সো এটাকে আমরা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের ন্যায় ধরে পার্টিসিপল বলতে পারি। আচ্ছা, একজন বলছেন যে বড় বড় শিট দেই, পড়ে শেষ করতে পারেন না, কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা শিট থেকে বাছাই করে জিনিস পড়বেন, অথবা আমাদের এক্সপার্ট ইংলিশ বইটা পড়বেন, বইটা সাথে রাখেন। তাতে করে আপনি কোনটুকু পড়লেন, কোনটুকু পড়লেন না, এইগুলো আপনি পরে আবার কম বেশি করে পড়ে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা দেখেন 2 নাম্বার, আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে, মেড অফ উড, ঠিক আছে, কাঠের তৈরি। ফারজানা উলট পালট এগুলো কি পরামর্শ দেন? মেড অফ উড। ফারজানা পরামর্শ দিয়েছে শুধু ঘুমাবেন তাহলে পড়া হবে।
আচ্ছা 2 নাম্বার মেড অফ বোট, তার মানে মেড অফ উড, কাঠের তৈরি নৌকা। সো নৌকার অবস্থাটা কি? নৌকার অবস্থানটা হচ্ছে কাঠের তৈরি, অতএব এইটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেক্টিভ নাই, অতএব আমরা এটাকে বলতে পারি পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল হিসাবে এটা কোন পার্টিসিপল, প্রেজেন্ট না পাস্ট? পাস্ট পার্টিসিপল মানে V3, অতএব আনসারটা ডি নাম্বার। সো এখন মনে হয় এতক্ষণ পর্যন্ত যা শিখলেন আর কোনো ফ্রেজ আপনাদের আটকানোর কথা না। সোজা কথা, একগুচ্ছ শব্দ যার কাজ করবে তার নাম সেই ফ্রেজ। একদম ইজি ওয়েতে এইগুলো আপনারা শিখে নিলেন। এখন আসি ভার্বাল ফ্রেজ। আগের রুলসগুলোকে কাজে লাগিয়ে বাকি যেই কটা রুলস আছে, অর্থাৎ ভার্বাল ফ্রেজ সহ আর যেই কটা ফ্রেজের টাইপস আছে, এইগুলোকে দ্রুতই শেষ করতে পারবো আশা করি। তো সবাই চলে আসেন, আমরা শুরু করি এখন। বেল্লাল আব্দুল্লাহ আল বাশার আমাদের সাথে আছেন। বাশারের অ্যাক্টিভিটি খুব ভালো, বাশার ভাই অ্যাক্টিভিটি ভালো করেন, ফারজানা ভালো করেন, আরও অনেকেই আছেন, এর মধ্যে আপনারাও আছেন। তো যারা মনে করেন যে ইংলিশ শিখবেন, একমাত্র এক্সপার্ট ইংলিশ থেকে আপনার ইংলিশ শেখার মূল জায়গাটাকে শক্ত করে নিতে পারবেন। খুব বেশি দৌড়াদৌড়ি করে লাভ নাই, যারা এখানে ওখানে দৌড়া করে লাভ নাই। তো ঠিক আছে, শুরু করি। ভার্বাল ফ্রেজ কাকে বলে? কয়েকটি ভার্বাল ফ্রেজের উদাহরণ। ভার্বাল ফ্রেজ সোজা কথা যে ফ্রেজ ভার্ব থেকে তৈরি হবে, অর্থাৎ ওই ফ্রেজের মূল বিষয় বা সেন্ট্রাল পার্টটা ভার্ব হবে, তার নাম ভার্বাল ফ্রেজ। আচ্ছা, যেমন আমরা যদি বাংলায় এরকম একটা বলি, লুক ফর মানে কি? খোঁজ করা। লুক ফর মানে খোঁজা বা খোঁজ করা। সো এখানে কিন্তু দেখেন যে দুটো শব্দ মিলে ভার্বের কাজ করেছে, অতএব এটা ভার্বের কাজ করার কারণে এটার নাম হলো ভার্বাল ফ্রেজ। একদম সহজ, একগুচ্ছ শব্দ যখন ভার্বের কাজ করবে তার নাম হলো ভার্বাল ফ্রেজ। একদম ইজি কথাবার্তা। এখন আসেন, এখানে আর ভার্বাল ফ্রেজের অবস্থান নিয়ে আমরা এগুলো নিয়ে বলবো না, ডিস্টার্ব না করি আপনাদেরকে। কিছু লিস্ট আছে ভার্বাল ফ্রেজের, এই লিস্টগুলো আপনারা একটু পড়বেন। তার আগে বলি, আমরা গ্রুপ ভার্ব অধ্যায়ে যতগুলো ভার্ব দেখি, মানে প্রিপজিশন সহ ভার্ব, সব হচ্ছে ভার্বাল ফ্রেজ। ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে এরকম অনেক ভার্বাল ফ্রেজ পাবো, ঠিক আছে? এরকম বা প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অধ্যায়গুলোতে আমরা এরকম অনেক ভার্বাল ফ্রেজ পাবো। আচ্ছা, সো এখান থেকে সাপোজ কিছু উদাহরণ দেখি। লুক ফর মানে খোঁজ করা, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, হ্যাঁ ভার্বাল ফ্রেজ। হ্যাঙ্কার আফটার কোনো কিছুর প্রতি লোভ, কল এ স্পেড স্পেড সত্যকে সত্য বলা। তারপরে বেয়ার অ্যাওয়ে দ্য পাম মানে হচ্ছে বিজয়ী হওয়া। সো এইরকম ভার্বাল ফ্রেজ, এগুলো আপনার মুখস্থ থাকতে হবে, যেগুলো ভার্ব মিনিং দেয় জানতে হবে। সো ভার্বের কাজ করবে সেটা সাবজেক্টের পর থেকে, যদি বাক্য দিয়ে বোঝায়। এরকম অনেক ফ্রেজ আছে, এক নজরে একটু দেখে নেন। আর এইগুলো দেখানোর উদ্দেশ্য হলো এগুলো প্রত্যেকটাই বারবার আসে এবং বিগত সালে আসা প্রশ্ন থেকে বক্সে দেওয়া, বিগত সালের প্রশ্নই বক্সে দেওয়া, এই জন্য একটু দেখেন। কল ইন এ কোশ্চেন সন্দেহ করা, বিট অ্যাবাউট দ্য বুশ মানে এটা হলো অপ্রাসঙ্গিক আলোচনা, টেক কেয়ার অফ যত্ন নেওয়া, টেক প্রাইড ইন গর্ব করা, কাম টু লাইট প্রকাশ পাওয়া, ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া, এইগুলো সবই হচ্ছে ভার্বাল ফ্রেজ। সো আমরা দুই একটা উদাহরণ দেখি। 1 নম্বর প্রশ্ন, উই লুক ফর আমরা খোঁজ করি, দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস মেধাবী স্টুডেন্টস, হোয়াট কাইন্ড অফ ফ্রেজ ইজ লুক ফর? খুব সহজ। তারপরে ভার্বাল ফ্রেজ আমরা পাবো সাবজেক্ট প্লাস ভার্বাল ফ্রেজ পেতে পারি। তার মানে সাবজেক্টের পরে যখন একগুচ্ছ শব্দ ভার্বের কাজ করবে তখন সেটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলতে পারি। যেমনটা এখানে আছে লুক ফর, লুক ফর মানে কোনো কিছু খোঁজা, লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। আচ্ছা, 2 নাম্বার, দ্য রিচ ধনীরা লুক ডাউন আপন দ্য পোর গরিবদেরকে ঘৃণার চোখে দেখে। সো লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণার চোখে দেখা, ঘৃণার চোখে দেখা। অতএব এই সাবজেক্টের পরে একগুচ্ছ শব্দ বাক্যে ভার্বের ন্যায় কাজ করেছে, এটা হলো ভার্বাল ফ্রেজ, এটা হলো ভার্বাল ফ্রেজ। একদম ইজি জিনিসগুলো। রাজু লুকড ফর হিজ কার, রাজু তার গাড়ি খুঁজছে, গাড়িটি খুঁজলো, একইভাবে ভার্বাল ফ্রেজ। 3 নাম্বার, ডু অন ইউর শার্ট, ডু অন মানে এখানে পরিধান করা, ডু অন মানে হচ্ছে এখানে কি বলেন? পরিধান করা। তো এইটা ডু অন সেন্টেন্সের শুরুতেই ভার্বের ন্যায় কাজ করেছে।
সো বাক্যের শুরুতেও ভার্বাল ফ্রেজ থাকতে পারে, সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, অর্থাৎ সাবজেক্ট কখনো থাকবে কখনো বা থাকবে না। সো এখানেও ভার্বাল ফ্রেজ হচ্ছে ডু অন। নেক্সট 4 নাম্বারটা, টেক আফটার হুইচ ফ্রেজ, এটা কোন ফ্রেজ? টেক আফটার কোন ফ্রেজ হবে? কোন ফ্রেজ? আব্দুল্লাহ আল বাশার, লিড বাই ইলেকট্রিসিটি। এগুলো ব্যাখ্যা ট্যাখ্যা জানতে হলে আপনি পার্সোনাল প্রশ্ন হোয়াটসঅ্যাপে দিয়ে আমাকে। 4 নাম্বার, টেক আফটার হুইচ ফ্রেজ। টেক আফটার মানে কি? টেক আফটার মানে সাধারণত সদিশ হওয়া, সদিশ বা একই হওয়া, সমজাতীয় হওয়া। সো এটা হলো ভার্বাল ফ্রেজ, কারণ এটা ভার্বের ন্যায় কাজ করবে। অপশনে কি ভার্বাল ফ্রেজ আছে? এই যে আছে, ফ্রেজাল ভার্ব আর ভার্বাল ফ্রেজ একই কথা। তার মানে আমরা গ্রুপ ভার্বকে অন্য একটা নাম দিয়ে থাকি, সেটার নাম হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, আর যা ফ্রেজাল ভার্ব তাই হচ্ছে ভার্বাল ফ্রেজ। ওকে, এই ছিল আমাদের ভার্বাল ফ্রেজ নিয়ে আলোচনা। ভার্বাল ফ্রেজ আর তেমন কিছুই নাই। নেক্সট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তার মানে একটা সেন্টেন্সে যে একগুচ্ছ শব্দ অ্যাডভার্বের ন্যায় কাজ করবে তার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার উপায় হলো বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করে, এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করে যদি আমরা একগুচ্ছ শব্দ পাই তাহলে ওই একগুচ্ছ শব্দের নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলুন আমরা এক্সাম্পলসে যাই, সরাসরি এক্সাম্পলে যাই। আচ্ছা, এক্সাম্পলে যাওয়ার আগে আমি যদি এখান থেকে একটু উদাহরণ ক্লিয়ার করি, যেমন আই ওয়েন্ট ভেরি কুইকলি। উদাহরণটা দেখেন, এখানকার উদাহরণ দেখেন, আই ওয়েন্ট ভেরি কুইকলি, আই ওয়েন্ট ভেরি কুইকলি। এখানে ভেরি কুইকলি এটা আন্ডারলাইন করা আছে, এটা অ্যাডভার্বিয়াল, ঠিক আছে, কিন্তু কিভাবে অ্যাডভার্বিয়াল সেটা একটু বলার চেষ্টা করেন। এটা অ্যাডভার্বিয়াল, আপনি এই যে মেইন ভার্বকে প্রশ্ন করেন, এই 4টার যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে মিলে যাবে। এটা হলো হাউ ওয়েন্ট, কিভাবে গেল, কিভাবে গেল, আনসারটা হচ্ছে ভেরি কুইকলি, খুব দ্রুতভাবে। অতএব এটা হলো হাউ দ্বারা প্রশ্নের উত্তর, মানে হলো অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হিসাবে একগুচ্ছ শব্দ, এই জন্য এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর পরের প্রশ্ন, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, সে কোথায় বাস করে? সে ঢাকায় বাস করে। হি লিভস ইন ঢাকা, সে কোথায় বাস করে? ঢাকায় বাস করে। সো এখানে এইটাকে আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করবেন ভার্বকে। সো হোয়ার দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। অতএব ইন ঢাকা, ঢাকায়, শুধু একটা ওয়ার্ড না, ইন সহ, ইন সহ একসাথে আন্ডারলাইন, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্ব অফ প্লেস। পরেরটা, হি হ্যাড কাম ইন নভেম্বর, ইন সহ আন্ডারলাইন আছে, সাবধান, ইন সহ 2টা ওয়ার্ড, কল আসছে তো, 2টা ওয়ার্ড, ইন নভেম্বর, তার মানে ইন নভেম্বর এটা হলো কখন সে এসেছিল, কখন দ্বারা প্রশ্ন করেছি। তো কখন দ্বারা প্রশ্ন করলে এটা হবে হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, সে কখন এসেছিল, ইন নভেম্বর। আরেকটা দেখেন, আই রিড টু লার্ন মেনি, আমি অনেক শিখতে পড়ি, আই রিড টু লার্ন মেনি। তো এই জায়গাটাতে একইভাবে রিডকে প্রশ্ন করেন হোয়াই দ্বারা, কেন পড়ি, হোয়াই রিড, কেন পড়ি। আনসারটা হচ্ছে টু লার্ন মোর, অনেক কিছু শিখতে। এই যে হোয়াই দ্বারা প্রশ্ন, হোয়াই দ্বারা প্রশ্ন করে মিলে গেলে সেটাও হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার উপায় হলো এই 4টা দ্বারা প্রশ্ন করে সেন্টেন্সের যে কোনো অবস্থানে উত্তর হিসাবে একগুচ্ছ শব্দ মিলে যাওয়া, তখন সেটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো চলুন আমরা কিছু লিস্ট দেখি অ্যাডভার্বিয়াল ফ্রেজের, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন অ্যাবোভ অল, সর্বোপরি, এটা হাউ দ্বারা প্রশ্ন করলে মিলে যায় আর কি। আমরা জাস্ট কিছু লিস্ট দিচ্ছি, এই লিস্টগুলো বিগত সালে আসা প্রশ্ন, এই জন্য একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করতে হবে। অ্যাট লাস্ট, এটা হোয়েন দ্বারা প্রশ্ন করলে মিলে যাবে অবশেষে। তারপর আছে অ্যাজ ইউজুয়াল, যথারীতি। এরপরে অ্যাট র্যান্ডম, অ্যাট লিস্ট, কমপক্ষে, বাই নো মিন্স, কোনোভাবেই না,
এরপরে অ্যাট 6 and 7 এলোমেলো, ঠিক আছে। তারপরে আফটার অল সব সত্ত্বেও, অ্যাট অল আদৌ, অল অ্যাট ওয়ান্স হঠাৎ, বাই চান্স হঠাৎ, একটু পড়ে নেন, বারবার পড়ে নেন। ফার অ্যান্ড ওয়াইড সর্বত্র। তারপরে বাই লিপস অ্যান্ড বাউন্ডস দ্রুত গতিতে, হাউ দ্বারা প্রশ্ন। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে, হাউ দ্বারা প্রশ্ন। হেড অ্যান্ড আর্টস সম্পূর্ণরূপে, হাউ দ্বারা প্রশ্ন। বাই হুক আর ক্রুক যে কোনো উপায়ে, বাই হুক আর বাই ক্রুক, এটাও দেখেন হলো অ্যাডভার্বিয়াল, হাউ দ্বারা প্রশ্ন। ইন ফুল সুইং পূর্ণ গতিতে, এটাও হাউ দ্বারা প্রশ্ন, এগুলো সব অ্যাডভার্ব। আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে, এটাও হাউ দ্বারা প্রশ্নের উত্তর, অ্যাডভার্ব। সো এরকম আরও অনেক আছে যেটা আমরা উল্লেখ করে দিয়েছি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নামক অধ্যায় আছে এক্সপার্ট ইংলিশ বইতে, সেখানে আপনারা পাবেন। এই যে এই বইটা এক্সপার্ট ইংলিশ, এটা আপনারা চিনেন, পরিচিত বই। এখানে গেলে প্রচুর লিস্ট পাবেন অ্যাডভার্বের। এখন আমরা সরাসরি কিছু বিগত সালের প্রশ্ন একসাথে পড়ি, বলেন। 1 নাম্বার, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে কাজ করলো উইথ অল সিনসিয়ারিটি মানে হচ্ছে সকল সতর্কতা নিয়ে। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে সকল সতর্কতা নিয়ে কাজ করলো। দ্য আন্ডারলাইন ফ্রেজ, এই আন্ডারলাইন ফ্রেজটি কি হবে? এইখানে দেখেন হাউ ওয়ার্কড, এখানে হাউ দ্বারা প্রশ্ন করলে মিলে যাবে, হাউ দ্বারা, যে কিভাবে সে কাজ করলো, উত্তর হলো তার সকল সতর্কতা নিয়ে। সো এটা হাউ দ্বারা প্রশ্নের উত্তর, 37তম বিসিএস আসছে এটা। সো এটা হাউ দ্বারা প্রশ্নের উত্তর মানে হলো অ্যাডভার্ব। সো আনসার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 4 নাম্বার, দ্রুত আনসার করব আমরা, 4, বুঝতে পারছি। এরপর আসি, আই ওয়ার্কড অন উইদাউট এনি প্রসেস, মানে আমি কাজ চলমান রাখলাম কোনো ধরনের প্রোটেস্ট ছাড়া। তার মানে এখানেও আপনি হাউ দ্বারা প্রশ্ন করলে পাবেন, হাউ দ্বারা প্রশ্ন করলে পাবেন। সো এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উইদাউট এনি প্রসেস, প্রোটেস্ট উইদাউট এনি নয়েজ, মানে তারা কিভাবে কাজ করলো, আমি কিভাবে কাজ করলাম, হাউ দ্বারা প্রশ্ন করলে মিলে যায়। সো এগুলো সব হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে 2 নাম্বারও অ্যাডভার্বিয়াল। 3 নাম্বার, আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর অথবা ইন জানুয়ারি। আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর অথবা ইন জানুয়ারি। এখানে দেখেন তাহলে আমরা এই যে কখন শুরু হয়, ইন নভেম্বর, সময়বাচক ফ্রেজ, এটাও হবে অ্যাডভার্বিয়াল। খুব সহজ, খুব সহজ। আজকের এই ফ্রেজের ক্লাসটা অনেককে ট্রান্সলেশন কোর্সের জন্য হেল্প করছে। আমাদের এই ব্যাচে যারা ট্রান্সলেশনে আছেন তারা জানেন ট্রান্সলেশন কি দুর্দান্ত একটা কোর্স, খুবই মজাদার একটা কোর্স। তো সেখানে যারা যুক্ত আছেন তারা এখান থেকে কিছু হেল্প পাবেন, আর যারা নাই তারা তো হতভাগা, কিছু করার নাই। কালকে থেকে আমাদের ট্রান্সলেশনের মূল ক্লাস শুরু হবে। সো যারা যুক্ত হবেন, যুক্ত হতে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিন। টাকা কোনো ফ্যাক্ট না, আজকে অল্প দিয়ে কালকে বাকিটা, মানে শুরুতে অল্প কিছু দিয়ে পরেও দিতে পারবেন। আমার কাছে কোর্সে মানি ডাজন্ট ম্যাটার। তো এখানে এগুলো সব অ্যাডভার্বিয়াল। 3 নাম্বার। 4 নাম্বার, হোয়েন আই ওয়েন্ট টু অ্যাব্রোড আই স্টেড ইন দ্য সাবার্ব অফ অস্ট্রেলিয়া। তো বলেন তো 4 নাম্বারটা কি আনসার হবে? 4 বলছি, হোয়েন আই ওয়েন্ট টু অ্যাব্রোড, যখন আমি অ্যাব্রোড বা বিদেশে গেলাম। আই স্টেড ইন দ্য সাবার্ব অফ অস্ট্রেলিয়া, আমি অবস্থান করলাম অস্ট্রেলিয়ার উপশহরে। সো এখানে কোথায় অবস্থান করলাম, স্টেট ভার্বকে প্রশ্ন করেন, আমি কোথায় অবস্থান করলাম, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার উপশহরে। সো এটা আনসার হবে হচ্ছে এইটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাও আবার দেখেন কোথায় দ্বারা প্রশ্ন, হোয়ার দ্বারা প্রশ্নের উত্তর, ঠিক আছে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার উপায় হলো 4টা শব্দ দিয়ে প্রশ্ন করা, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। ওকে, 5 নাম্বার প্রশ্ন পড়েন। 5 নাম্বার প্রশ্ন, পাঁচ নাম্বার প্রশ্ন পড়েন। হি ইজ ইন দ্য রুম, সে হচ্ছে রুমে। এটাও দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে কোথায়, হোয়ার দ্বারা প্রশ্ন করলে মিলে যাবে। দ্য এলম ট্রি দেবদার গাছ, হ্যাজ বিন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, যেটা দাঁড়িয়ে আছে আমাদের বাসার সামনে।
সো এইটা আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করলে মিলে যাবে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, দুটো মিলে একসাথে উত্তর করা আছে, ঠিক আছে। তাহলে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, কোথায়? আমাদের বাড়ির সামনে। সো এটা হবে আনসার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল মানে বি নাম্বার, প্রিপোজিশন সহ কিন্তু এখানে আনসার হচ্ছে, প্রিপোজিশন সহ। সাবধান, বারবার বলতেছি আন্ডারলাইনে নজর দিতে হবে। নেক্সট 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বার, লাস্ট উইক হি রিসিভ দ্য অ্যামাউন্ট, শেষ সপ্তাহে সে অ্যামাউন্ট মানে অর্থ বা টাকা গ্রহণ করলো। উই মাস্ট বাই দ্য টিকেট নেক্সট উইক, এইটা হলো আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে আনসার পাবো। কখন সে অ্যামাউন্ট রিসিভ করেছিল? দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজের সেন্টেন্সে কোনো অবস্থা নাই, বিভিন্ন জায়গায় বসতে পারে, বিভিন্ন জায়গায় বসতে পারে। এরপরে কি বলছেন? জি এ লাকি শেখ, হ্যাঁ হতে পারে, প্রিপোজিশন সহ যুক্ত হলেও হতে পারে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, তাহলে লাস্ট উইক এটা হলো শেষ সপ্তাহে, এটা হলো নেক্সট উইক। কখন টিকিট কিনবে, কখন অ্যামাউন্ট রিসিভ করবে, উত্তর হলো এইগুলো। অতএব এরা হচ্ছে সব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমাদের ক্লাস কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানেই শেষ। আশা করি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে পারছেন। কারো প্রবলেম আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেঞ্জ করো সুমন। আর একটু ক্লাস বাকি আছে। 4, এইটা তো অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ মোহাম্মদ মিনু, আরে মাহবুবা মিনু, ওইটা অবস্থা বোঝাচ্ছে 4 নাম্বার। সেক্ষেত্রে ওটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যেও ফেলতে পারবো, তার অবস্থা বোঝাতে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যেও ফেলতে পারবো। কিন্তু আমরা এখানে হোয়ার দ্বারা প্রশ্নকে বেশিরভাগ প্রাধান্য দিচ্ছি, সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাডভার্বিয়ালও বলতে পারি। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন। এখানে একজন প্রশ্ন করেছেন যে এই প্রশ্নটাকে হি ইজ ইন দ্য রুম, তার অবস্থাটা হচ্ছে রুমের মধ্যে। এটা আমরা একজন প্রশ্ন করেছেন যে এটা তো তার অবস্থা প্রকাশ করছে, তাহলে এটাকে আমরা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি না? ভালো করে বুঝেন। অবস্থা ঠিক আছে, কিন্তু অবস্থাটা যদি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এই 4 অবস্থা হয়, তাহলে সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না। আমি মনে হয় ভালো করে বলতে পারি নাই। দেখেন, একটা হলো কাপড় পরিহিত অবস্থা, আপনি বললেন এ ম্যান ইন গ্রেট প্রবলেম, ইন গ্রেট প্রবলেম, একটা হলো কঠিন সমস্যা। এই যে এই অবস্থাটা মানুষকে বোঝাচ্ছে, এইটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যে অবস্থাটা, এটাও একটা অবস্থা, কিন্তু এই অবস্থাটা হলো হয়ার, স্থানবাচক অবস্থা। তো এটা সবার উদ্দেশ্যে বলছি যে এই প্রশ্নটা মানুষের অবস্থা বোঝাচ্ছে, তার অবস্থা, সেই হিসাবে সেটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল। কিন্তু মাথায় রাখবেন সকল অবস্থায় অ্যাডজেক্টিভ না। এই 4 অবস্থায় যদি হয়, যেমন আপনি বলতেই পারেন যে কাজেরও তো একটা অবস্থা আছে, কাজটা সে দ্রুত করে, কাজের অবস্থা। কিন্তু না, সকল অবস্থা না। অবস্থাটা যদি হয় সাধারণত ভার্বকে কোয়ালিফাই করতে যে তার স্থানটা হয় কোথায়, স্থানটা হচ্ছে রুমে। তার মানে এই অবস্থাবাচক শব্দটা তার অবস্থা না, এটা বরং কাজের অবস্থা, তার অবস্থানের অবস্থা। সে যে আছে কোথায় সেই অবস্থা, সে আছে কোথায়, এই ভার্বের অবস্থাটা হলো রুমের মধ্যে। তার মানে তার ক্রিয়াটা সংগঠিত হয়েছে রুমের মধ্যে। সো এটা হলো আসলে অ্যাডভার্বিয়াল। আশা করি যেতটুকু প্রবলেম সলভ হয়েছে এটা দিয়ে। নেক্সট, প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে প্রিপোজিশনাল ফ্রেজে, সো খুব কেয়ারফুলি দেখবেন। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজ যেটা প্রিপোজিশনের ন্যায় কাজ করবে। আসি, দেখেন আমরা প্রিপোজিশনের ন্যায় কাজ করবে সাধারণত প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে শুরু, ডট ডট, প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে শেষ। এছাড়াও প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে শুরু, ডট ডট, নাউন দিয়ে শেষ। এই দুইটা পজিশনে আমরা যখন পাবো সেটাকে বলবো প্রিপোজিশনাল ফ্রেজ।
তো প্রিপজিশনাল ফ্রেজ একগুচ্ছ শব্দ যেটা প্রিপজিশনের অলটার অর্থ দিবে, একগুচ্ছ শব্দ যেটা প্রিপজিশনের অর্থ দিবে, প্রিপজিশনের অর্থ দিবে। এখানে বাড়তি কোনো কথার প্রয়োজন নেই, জাস্ট এইটুকু বুঝলেই এনাফ। তো চলুন আমরা উদাহরণে যাব। কিছু লিস্ট দেখব আমরা, লিস্ট অফ ইম্পর্টেন্ট প্রিপজিশনাল ফ্রেজ। যেমন অ্যাট দ্য টপ অফ, সর্বোচ্চ মাত্রায়, ইন কনসিকুয়েন্স অফ, ফলে। দেখেন অ্যাট দ্য টপ অফ, এই যে এরকম প্রিপজিশন ওয়ার্ড দিয়ে শুরু, প্রিপজিশন ওয়ার্ড দিয়ে শেষ, এরকম একগুচ্ছ শব্দ যদি প্রিপজিশনের ন্যায় কাজ করে, শুরু আর শেষ হলেই হবে না, সেটা আবার প্রিপজিশনের ন্যায় কাজ করতে হবে। প্রিপজিশনের কাজ কি? নাউন বা প্রোনাউনকে যুক্ত করা, সেন্টেন্সের বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক করা, এরকম কাজ করলে সেটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলবো। ইন দ্য ইভি অফ, কোনো ইন দ্য ইভি অফ কিছু ঘটলে, অ্যাকর্ডিং টু অনুসারে, তারপর ইন কোর্স অফ কিছু চলাকালে, ইন দ্য মিডস্ট অফ মানে হলো মধ্যে, বাই ডিডেন্ট অফ মানে সাহায্যে, এরকম। আচ্ছা, ইন ফেভার অফ পক্ষে, ইন দ্য নিক অফ টাইম ঠিক সময়ে, এগুলো মুখস্থ রাখতে হবে। বাই মিনস অফ সাহায্যে, ইন ফ্রন্ট অফ সম্মুখে, ইন দ্য টিথ অফ বাধা সত্ত্বেও, বাই ভার্স অফ সাহায্যে, ইন লিউ অফ পরিবর্তে, অন অ্যাকাউন্ট অফ জন্যে, যেটাকে ফর দিয়ে রিপ্লেস করা যায়, এরকম। সো ফর দ্য সেক অফ মানে জন্যে, দেখেন এই যে ফর দ্য সেক অফ মানে ফর দিয়ে রিপ্লেস করা যায়। ইন অর্ডার টু উদ্দেশ্যে, হ্যাঁ যেটা টু দিয়ে রিপ্লেস করা হয়। অন বিহাভ অফ পক্ষে বোঝাতে, টু ওয়ার্ডস, ইন ভিউ অফ বিবেচনা, ইন প্লেস অফ পরিবর্তে, ইন দ্য ইভেন্ট অফ শুরুতে, সরি ইন দ্য ইভি অফ, তারপর হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে, ইন রিলেটেড উইথ মানে বিষয়ে, উইং টু মানে কারণে, ইন কেস অফ কিছু ঘটলে, ইন সার্চ অফ অনুসন্ধানে, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, ইন কমপ্লিয়েন্স উইথ অনুসারে, ইন স্পাইট অফ সত্ত্বেও, উইথ অ্যান আই টু উদ্দেশ্যে, ইন কম্পারিজন টু সাদৃশ্য, ইন ইনস্টিড অফ মানে হলো পরিবর্তে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রিপজিশনাল ফ্রেজগুলো। এছাড়াও আমরা সেন্টেন্স দেখে বুঝে নিব, কয়েকটা উদাহরণ দেখি। যেমন 1 নম্বর প্রশ্ন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মেক, এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি? হি স্টুড ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, এটাকে আপনি একটা সিঙ্গেল প্রিপজিশনে কনভার্ট করতে পারবেন বিফোর। তার মানে প্রিপজিশনাল ফ্রেজগুলোকে আমরা সাধারণত সিঙ্গেল প্রিপজিশনে কনভার্ট করতে পারি, সাধারণত, সব সময় না, সাধারণত। তাহলে এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। কেন প্রিপজিশনাল ফ্রেজ? কারণ এইটা দেখেন, এই যে এই পাশে একটা প্রোনাউন আছে, এই প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য পদে সম্পর্ক করেছে, যে সে আমার সামনে দাঁড়ালো। ক্লিয়ার? তার মানে এখানটাতে এই যে ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, শুধু প্রিপজিশনের নিচে আন্ডারলাইন, অতএব এইটা হলো একটা প্রিপজিশনাল ফ্রেজ, ইন ফ্রন্ট অফ, যেটার বৈশিষ্ট্য প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ। ক্লিয়ার? এখন মি ছাড়া আন্ডারলাইন করা আছে, বুঝতে পারছেন সবাই? একটা এখানে আমার প্রশ্ন আবার হবে, আপনাদের জন্য প্রশ্ন, যদি আমি চাকরির প্রশ্নটা করি আপনাদের, তাহলে এইখানে এই যে মি আছে না, এই মিটা সহ যদি আন্ডারলাইন করি, তাহলে কে বলতে পারবেন মি সহ আন্ডারলাইন করলে এটার নাম কি? মি সহ আন্ডারলাইন করলে এটার নাম কোন ফ্রেজ? বুঝে উত্তর করার চেষ্টা করে বলেন। মি সহ আন্ডারলাইন করলাম, তাহলে এটার নাম কি? মি সহ কি হবে? আফরিন, এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার, মি সহ যদি আনসার থাকতো তাহলে এটাকে বলতাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এখানে এটা প্রিপজিশনাল ফ্রেজ। 1 নাম্বার এটা প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু যদি আমরা মি সহ আন্ডারলাইন করতাম তখন সেটার নাম হতো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তখন বোঝাইতো সে কোথায়, উত্তরটা হচ্ছে আমার সামনে, তখন সেটা অ্যাডভার্বিয়াল হতো। বুঝতে পারছেন আশা করি সবাই? এখন আছে প্রিপজিশনাল, কিন্তু মি সহ আন্ডারলাইন থাকলে হতো অ্যাডভার্বিয়াল। 2 নাম্বার, বাই দ্য সাইড অফ মানে পাশে। সো এটাকে কিন্তু আমরা বিসাইড দ্বারা রিপ্লেস করতে পারি। দ্য কলেজ স্ট্যান্ড, কলেজটি আছে অবস্থান করছে কোথায়? বাই দ্য সাইড অফ দ্য রিভার, নদীর পাশে। এখন এখানেও আবার দেখেন, বাই থেকে সাইড অফ এই পর্যন্ত আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এইটা হলো এখানে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, যেটাকে আমরা অন্য একটা প্রিপজিশন দিয়ে রিপ্লেস করতে পারি, সেটা হলো বিসাইড। তাহলে প্রিপজিশন সহ, তাহলে এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ গেল। সেম প্রশ্নটাই আপনারা বলেন,
যদি আমি দ্য রিভার সহ আন্ডারলাইন করতাম, বাই দ্য সাইড অফ দ্য রিভার, যদি রিভার সহ আন্ডারলাইন করতাম, যদি রিভার সহ আন্ডারলাইন করতাম, তাহলে কি আনসার বলতেন? রিভার সহ আন্ডারলাইন করলে, রিভার সহ আন্ডারলাইন করলে সেটার নাম হতো অ্যাডভার্ব, কারণ তখন এই একগুচ্ছ শব্দের মূল শব্দটা দাঁড়াতো রিভার, মানে এই রিভার থেকে এই পর্যন্ত, তখন পুরোটা হলো অ্যাডভার্ব, যে হয়ার দ্বারা প্রশ্নের উত্তর হিসাবে মিলে যাইতো, তখন সহ হলো অ্যাডভার্বিয়াল হতো। সি নাম্বার না, অ্যাডভার্বিয়াল হবে। রিভার সহ হলে আফরিন মমি, ছি হবে না, আনসার হবে তখন বি, অ্যাডভার্বিয়াল। হয়ার দ্বারা ভার্বকে প্রশ্ন করলে মিলে যাইতো। এই তো আপনারা তাহলে কানেকশনগুলো বুঝতে পারছেন। এরপর 3 নাম্বার, ফর দ্য সেক অফ মানে জন্যে, ফর দ্য সেক অফকে আমরা রিপ্লেস করে লিখতে পারি ফর, জন্যে, ফর দ্য সেক অফকে রিপ্লেস করে ফর। বলছে কি আই সাপোর্টেড হিম, আমি তারপর সাপোর্ট করেছিলাম, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের জন্যে। সো এখানে কিন্তু আন্ডারলাইন বন্ধুত্বের নিচে নাই, শুধু জন্যের নিচে আছে। ফর দ্য সেক অফ মানেই হলো জন্যে, মানে ফর। সো এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। এটাও কি বলেন? প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। একইভাবে ফ্রেন্ডশিপ সহ আন্ডারলাইন থাকলে এটা ফরের আনসার হতো, তখন সেটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো। ফ্রেন্ডশিপ সহ আন্ডারলাইন থাকলে এটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যেত। নেক্সট 4 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ প্রিপজিশনাল ফ্রেজ। এই যে এটা 4 নম্বরে প্রিপজিশনাল ফ্রেজ আছে। হি ওয়াক ইন দ্য টিথ অফ অল ডেঞ্জার, তার মানে সকল বিপদের সম্মুখে হয়েও, বাধা সত্ত্বেও। এরপর অ্যাডভান্স লার্নিং কিছু আছে প্রিপজিশনাল ফ্রেজ, সেটা হলো যে আমরা বলছিলাম প্রিপজিশন ডট ডট নাউন দিয়ে শুরু হলে ওইটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলি। এটা একটু অ্যাডভান্স ব্যতিক্রম টাইপের। এখান থেকে আমরা কয়েকটা উদাহরণ দেখলে আমাদের ক্লাস শেষ হবে। যেমন 5 নাম্বারটা, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এই ফ্রেজটা 28তম বিসিএসে আসছিল, একটা গন্ডগোল পাকানো ফ্রেজ। এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ আনসার করা হচ্ছে। যদি এখানে অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, আপনারা একটু দেখেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সরাসরি নাই। সো কোনো ক্রমে যদি প্রিপজিশনাল না করা যায় তাহলে এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা যাবে। যে কেন তারা অপেক্ষা করেছিল, উত্তরটা হচ্ছে ফর দ্য বাস, বাসের জন্য। ক্লিয়ার? সো এটা প্রিপজিশনাল না থাকলে অপশনে আমরা অ্যাডভার্বিয়াল করতে পারতাম, কিন্তু অ্যাডভার্বিয়াল নাই। দুইটাই থাকলে আমরা অ্যাডভার্বিয়ালকেই উত্তর করব। একটু এক্সেপশনাল, তাই নর্মালি দেখে রাখেন। অপু ইজ দ্য বয়, অপু একটা বালক, বাই দ্য বিগেস্ট বাইক মানে সবচেয়ে বড় বাইক নিয়ে, সবচেয়ে বড় বাইক নিয়ে। সো এটা এমন না যে বালকের অবস্থা বসাচ্ছে, সেটা না, বরং এখন অপু যে অবস্থানটা আছে, অপু যেখানে আছে সেটা হলো বড় বাইক নিয়ে। সো এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না থাকলে আমরা এটাকে প্রিপজিশনাল ফ্রেজও বলতে পারি। সো এই সেন্টেন্সটাতে প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে বাই দ্য বিগেস্ট বাইক, বাই দ্য বিগেস্ট বাইক মানে সবচেয়ে বড় বাইক দ্বারা। সো এইগুলো কয়েকটা একটু ব্যতিক্রম, সো এইগুলো আপনারা একটু নর্মালি পড়ে রাখেন, খুব চাপ নেওয়ার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা 8 নাম্বারটা, প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। হ্যাঁ, চিন্তা করার চেষ্টা করো আউট অফ দ্য বক্স, বক্সের বাইরে গিয়ে। এখানেও দেখেন আউট অফ দ্য বক্স মানে বক্সের বাইরে, এখানে প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, এটা এই নিয়মে পড়ছে প্রিপজিশন ডট ডট নাউন। অর্থাৎ এইটা আউট অফকে আলাদা করে না দিয়ে প্রিপজিশনাল ফ্রেজ অনেক সময় নাউন সহ আন্ডারলাইন থাকে। এটার মূল কথা হচ্ছে এটাই যে অনেক সময় এগুলো নাউন সহ আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রেও আমরা এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলবো। ঠিক আছে? এই কয়টা একটু এক্সেপশনাল ছিল। এবার আসেন কনজাংশনাল ফ্রেজ, তারপরে আমাদের ক্লাস শেষ। কনজাংশনাল ফ্রেজ, একগুচ্ছ শব্দ যদি কনজাংশনের ন্যায় কাজ করে তাহলে তার নাম হলো কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ দেখি, যেমন কিছু উদাহরণ দেখি। এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, দুইটা ওয়ার্ড মিলে কনজাংশনে কাজ করে। অ্যাজ ইফ মানে কি যেন, অ্যাজ দো মানে যেন, ইভেন দো মানে যেন, অ্যাজ মাস অ্যাজ যতটা, অ্যাজ সো দ্যাট যাতে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং।
এই যে একগুচ্ছ শব্দ সেন্টেন্সে কনজাংশন ন্যায় কাজ করে তখন তার নাম কনজাংশনাল ফ্রেজ। যেমন উদাহরণ দেখেন, আই ড্রাঙ্ক ওয়াটার, আমি পান করলাম, অ্যাজ মাস অ্যাজ, যে পরিমাণ বা যতটা পরিমাণ, আই কুড, আমি পারি। তো এখানে অ্যাজ মাস অ্যাজ একগুচ্ছ শব্দ যা দুই পাশে দুইটা ক্লজকে যুক্ত করেছে, অতএব ক্লজকে যুক্ত করলে তার নাম কনজাংশন, আর কনজাংশন হিসাবে একগুচ্ছ শব্দ, অতএব এটার নাম কনজাংশনাল ফ্রেজ। এটার নাম কনজাংশনাল ফ্রেজ। ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, দুটো অংশকে যুক্ত করেছে। সো এখানে কিন্তু ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ফাহিম হ্যাজ ডেডিকেটেড টু লিভ লন্ডন, হিজ ফ্রেন্ডস হ্যাজ ডেডিকেটেড টু লিভ লন্ডন। মানে সমজাতীয় ভার্ব বা অবজেক্টগুলো যখন একই হয় তখন সাবজেক্ট যখন আলাদা হয় তখন এইভাবে যুক্ত করে। সো এই ফাহিমের পরেও সাবজেক্ট ভার্ব আছে, আবার হিজ ফ্রেন্ডসের পরেও ভার্ব আছে, তার মানে দুই পাশে দুইটা ক্লজ। অতএব এই অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে একটা কনজাংশন যেটা দুটো ক্লোজকে যুক্ত করেছে, অতএব এটার নাম হলো কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ। 2 নাম্বার, দ্য অফিসার ওয়াজ ইনজুর্ড, অফিসার আঘাতপ্রাপ্ত হয়, অর র্যাদার রিউইন্ড অল টুগেদার। এখানে অর র্যাদার, এই যে এটা দুটো মিলে একসাথে কনজাংশনে কাজ করছে, অর র্যাদার একসাথে গ্রুপ, অতএব এটার নাম কনজাংশনাল ফ্রেজ। এই ছিল কনজাংশনাল ফ্রেজ। নেক্সট, ইন্টারজেকশনাল ফ্রেজ, সর্বশেষ 10 নম্বর। এটা ইন্টারজেকশনাল ফ্রেজ, যে ফ্রেজগুলো বাক্যে আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করবে সেগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন আমরা দেখি একগুচ্ছ শব্দ, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ, ওহ মাই ডিয়ার, হে আমার প্রিয়। আচ্ছা, ওহে আমার প্রিয়, এখানে ওহ মাই ডিয়ার এইটুকের পরে দেখেন এই যে আবেগসূচক চিহ্ন আছে। সো এইটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ, মানে যেগুলোর পরে এক্সক্লামেটরি সাইন আছে, যে ফ্রেজটা দ্বারা আবেগ বা ওই যে অনুভূতি বোঝায় সেইগুলো আর কি, ঘৃণা বোঝায়, মনের ফিলিংস বোঝায় আর কি, সেইগুলো সব হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। এবং 2 নাম্বার আজকের লাস্ট ফ্রেজ, হোয়াট এ পিটি, কি সুন্দর, দ্য ম্যান ইজ ডেড, সরি হোয়াট এ পিটি, কি দুঃখের বিষয়, দ্য ম্যান ইজ ডেড, লোকটি মারা গেছে। সো কি করুণার বিষয়। তো এখানে হোয়াট এ পিটি, এই হোয়াট এ পিটি এইটা, এই যে দেখেন এখানে এক্সক্লামেটরি সাইন আছে, অতএব এটা হচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ। এই ছিল আমাদের হাতে ফ্রেজ সংক্রান্ত ডিটেলস আলোচনা। এইগুলোর আরও উদাহরণ বা যদি নিজের ভাষায় পড়তে চান আমরা তো শীট দেই ক্লাসে, তাছাড়াও এই বইটি সাথে রাখেন, ইনশাল্লাহ আপনাদের নিজ নিজ জায়গা থেকে সারা জীবনের ইংলিশ শেখার সাধনা শেষ হবে। আর আমার পরিশ্রম সার্থক হবে, যে মিশনে নেমেছি আপনাদেরকে ইংলিশ শেখানোর, এটা ইনশাল্লাহ বেসিক টু অ্যাডভান্স কোর্সের মাধ্যমে অথবা অন্যান্য অনেক উপায়ে চেষ্টা করছি ইংরেজি শেখানোর জন্য। তো ভালো থাকবেন। আজকের ফ্রেজ সংক্রান্ত ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।